আমরা তো মাইক্রোফোন অফ রাখবো যখন অন্যজন কথা বলবে। জি জি মুকুল ভাই, জি 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 সবার মাইক্রোফোন, এখন মাইক্রোফোন অফ করতে পারেন, তাহলে সুবিধা হবে, সাউন্ড হবে না। জি চলে আসছে। জি অলরেডি লাইভে আছি আমরা, সবাই একটু মাইক্রোফোন গুলো বন্ধ করে দেন, তাহলে আমাদের সুবিধা হবে। ফর্মালি শুরু করছি। আগামী বাংলাদেশ নিবেদিত ই লার্নিং অ্যান্ড হাউ টু মেক ইট ইফেক্টিভ শীর্ষক ভার্চুয়াল সেশনের সঞ্চালক হিসেবে আমি আবু জাফর আহমেদ মুকুল সকল প্যানেলিস্টদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের প্যানেলিস্টদের আজকের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে সংযুক্ত রয়েছেন প্রফেসর মোস্তফা আজাদ কামাল, ডিন স্কুল অফ বিজনেস, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আমাদের মধ্যে সংযুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, প্রফেসর অ্যান্ড ডিন স্কুল অফ বিজনেস, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, প্রফেসর ডক্টর মাহবুবুল আলম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। আমাদের মধ্যে সংযুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মমিনুর রশিদ, অ্যাসোসিয়েট প্রফেসর, আইইআর, ইউনিভার্সিটি অফ ঢাকা। এবং আমাদের শিক্ষার্থী হিসেবে এবং লার্নার্স হিসেবে সংযুক্ত রয়েছেন মোহাম্মদ নাফিজুর রহমান, স্টুডেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিইউপি। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করেছি যে বিগত ২-৩ মাস যাবৎ যেটি খুবই শিক্ষা ক্ষেত্রে আলোচিত, সেটা হচ্ছে ই লার্নিং। এবং এবং যে আমরা লক্ষ্য করেছি যে আমরা অনেক ম্যাক্সিমাম কি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা, দুই একটা বিশ্ববিদ্যালয় বাদে এক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা নানা ধরনের প্রতিকূলতা, বন্ধকতা, এই বিষয়গুলো আমরা আসলে লক্ষ্য করেছি। ম্যাক্সিমাম বলা যায় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা তারা এটি সফলভাবে বাস্তবায়ন করছে এবং তারা আগামী সেমিস্টারও অনলাইনে লার্নিং করবে। সো সো এই একটা এখন আমরা করোনাকালীন এই সময়টি আমরা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে। তো আসলে এই বিষয়গুলোর কনটেক্সটে আমাদের আজকের আলোচনা, ই লার্নিং, হাউ টু মেক ইট ইফেক্টিভ। সো আমি প্রথমেই আসলে অনুরোধ করছি প্রফেসর ডক্টর মাহবুব আলম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন ইনফরমেশন সিস্টেমস, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, যে আজকে আপনি টাইটেলের উপরে যদি কাইন্ডলি আমাদের বিষয়টি ইলাবোরেট করেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। জি ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি শুভ সন্ধ্যা সবাইকে। আর আমি সবাইকে বিশেষ করে আগামীর বাংলাদেশ আয়োজকদের খুব কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই প্ল্যাটফর্মে ডাকার জন্য এবং এই বিষয়ে আলোচনা করার জন্য সুযোগ দানের জন্য। আমি আসলে ইন্ট্রোডাকশনটা খুব বেশি দিব না, কারণ দর্শকদের অনলাইনের টাইমটা আমি নষ্ট করতে যাচ্ছি না। সো আমি আবার সবার প্রতি, আমার যে শ্রদ্ধেয় আলোচকরা এখানে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এবং আজকে যে টপিকসটা, ই লার্নিং অ্যান্ড হাউ টু মেক ইট ইফেক্টিভ, টাইম ডিমান্ডিং টপিক আসলে আমাদের জন্য, শুধু আমাদের জন্যই না, সারা পৃথিবীতে যত ছাত্রছাত্রী আজকে করোনার প্যান্ডেমিকের জন্য যারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তাদের সবার জন্যই হচ্ছে এটা একটা বিশাল ইফেক্টিভ ইস্যুজ। ইনফ্যাক্ট আসলে যে জিনিসটা আমরা দেখছি, যে আমরা একটু স্টাডিজ দেখছিলাম যে ইউনিসেফ থেকে বলা হচ্ছিল যে করোনার শুরুতে 1.58 বিলিয়ন ছাত্রছাত্রী তারা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারছে না। এটা কিন্তু একটা হিউজ নাম্বার। সো পাশ্চাত্য কিন্তু তারা তাদের মতো করে অনলাইন এডুকেশনে চলে যেতে পেরেছে, কারণ তাদের একটা সিস্টেম ছিল। কিন্তু আমাদের মতো দেশ, যে দেশগুলো কখনোই আমরা আসলে অনলাইন লার্নিং কে আসলে একটি নেগেটিভিটি ভাবেই দেখা হচ্ছিল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছিল না, স্টুডেন্টদের রেডি ছিল না, আমাদের জন্য কিন্তু এটা অনেক বেশি প্রবলেমেটিক ছিল। এবং সেটা কিন্তু আমরা দেখলাম যে ইউজিসি থেকে অনলাইন এডুকেশনের জন্য একবার বলল যে হ্যাঁ আপনারা করতে পারেন, আবার বলল যে না, করা যাবে না,
পরবর্তীতে আবার বললো যে না, পরীক্ষা নেওয়া যাবে না। কিন্তু যে কোনো কারণেই হোক, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তাদের সেমিস্টার রান করার সাথেই হোক বা যেভাবেই হোক, তারা কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, সবাই না, বাংলাদেশে প্রায় 100টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা অনলাইন এডুকেশনে যেতে পেরেছিল। পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কিছু দুই একটা, এটা হাতে গোনা যাবে, দুই একটা হয়তোবা সাময়িকভাবে প্রোগ্রাম শুরু করেছিল। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের কিন্তু কিছু কিছু স্কুলও, শহর অঞ্চলের বিভিন্ন স্কুলও কিন্তু অনলাইন এডুকেশনে আপনার প্রক্রিয়াটা শুরু করেছে এবং এখন কন্টিনিউ করেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের যারা আমরা এডুকেটর, তাদের মধ্যে একটা কনসার্ন কি, তাদের মধ্যে কনসার্ন হচ্ছে যে ই লার্নিং ইজ নট ইফেক্টিভ। ই লার্নিং এর মাধ্যমে আমরা সব ধরনের কন্টেন্ট টিচিং করতে পারি না, বিশেষ করে যারা টেকনিক্যাল এডুকেশন, পার্টিকুলারলি আমি যেমন একটা কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়ে পড়াই। সো আমাদের এখানে অনেক বেশি প্র্যাকটিক্যাল ক্লাসেস থাকে। সো আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা এটা ইফেক্টিভ করতে পারবো না। হ্যাঁ, আমাদের পাবলিক ইউনিভার্সিটির অনেকেরই অ্যাক্সেস নাই, বিশেষ করে ছাত্রদের অ্যাক্সেস নাই, বিকজ অফ তারা অনেকে গ্রামে থাকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নাই। কিন্তু ডিজিটাল বাংলাদেশ স্লোগান 2021 এর সামনে দাঁড়িয়ে এই যে আমরা আজকে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ছাত্রছাত্রী ক্লাসে, অনলাইন ক্লাসে অ্যাক্সেস নিতে পারছে না, এটা আমাদের জন্য দুঃখজনক এবং এই অবস্থা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। তো আমরা আসলে অনেক সময় বলছিলাম, শিক্ষার্থীরা অনেকে বলছিল যে এটা খুব একটা ইফেক্টিভ হবে না। আসলে ইফেক্টিভ মানে কি, ইফেক্টিভ আমি কিভাবে ডিফাইন করব? আমি যদি থিওরিটিক্যালিও দেখি এবং ম্যাথোডোলজিক্যালি দেখি, তাহলে আমি বলবো মেথডস এবং থিওরি দুই দিক থেকেই ইফেক্টিভনেস ডিফাইন করা, মেজার করা কিন্তু খুবই কঠিন, তাই না? কারণ আমরা এখন বলতেছি যে এটা ইফেক্টিভ না, তাহলে আমরা কি বলছি? আমাদের স্টুডেন্টরা যখন খুব বেশি জিপিএ 5 পেলো, আমরা বলছি এটাও ইফেক্টিভ না। কারণ ইফেক্টিভনেস কোয়ালিটি দিয়েও মেনটেন করা যায়, কোয়ান্টিটিও মেনটেন করা যায়। আমরা বলছি যে আমরা গ্রাজুয়েট তৈরি করছি, কিন্তু আমাদের গ্রাজুয়েটরা কর্মক্ষেত্রে যায় তেমন স্কিল দেখাতে পারছে না, তাহলে আমাদের এডুকেশন ইফেক্টিভ না। সো আসলে ইফেক্টিভনেস আপনি কিভাবে মাপবেন, তার উপর বেস করেই কিন্তু আপনি ইফেক্টিভ নেই গিয়ে মেজার করবেন। মানে একটা স্কেলের উপর বেস করেই কিন্তু আপনি বলতে পারবেন যে এটা ইফেক্টিভ কিংবা এটা ইফেক্টিভ না। সো আমি আসলে ব্রড স্ট্রিমে আমাদের শিক্ষা ব্যবস্থার ইফেক্টিভনেস কতটুকু সেই নিয়ে আলোচনা করব না। কিন্তু আপনারা যারা বলছেন যে অনলাইন এডুকেশন ইফেক্টিভ হতে পারবে না, তাদের জন্য এতটুকুই বলি যে আমি অফলাইন মিডিয়ামে যে বিষয়বস্তুটা আমার ছাত্রকে বোঝানোর জন্য যাই বা ক্লাসরুমে যাই, সেটা আমি অনলাইনে ট্রান্সফার করতে পারছি কিনা। আমি যদি মনে করি যে আমি অফলাইনে যতটুকু ট্রান্সফার করতে পারি, অনলাইনেও আমি ততটুকু ট্রান্সফার করতে পারি, অথবা নিয়ারলি 100% আমি ট্রান্সফার করতে পারি অনলাইনে, তাহলে আমি মনে করব যে আমার এটা ইফেক্টিভ। সো সেক্ষেত্রে আমার এটা আমার স্টুডেন্টদের জন্য হয়তোবা কিছুটা কষ্ট হতে পারে লার্নিং করার জন্য। সেক্ষেত্রে আমার একটা দায়িত্ব আছে, আমি হয়তোবা পরের সেশনে বলবো যে হয়তোবা স্টুডেন্ট বা অ্যাজ এ স্টুডেন্ট আপনার কি দায়িত্ব যখন আপনি ই লার্নিং এ যাবেন, অথবা যখন আমি টিচ করবো অ্যাজ এ টিচার হিসেবে আমার কি দায়িত্ব যখন আমি স্টুডেন্টকে অনলাইনে পড়াবো, অফলাইন ক্লাসরুমে না পড়াবো, সেটা যদি সময় আসে আমি তখন এটা আলোচনা করব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি অনলাইনে যেটা বলতে চাই আমার স্টুডেন্টকে, সেটা যদি বলতে পারি, যেটা দেখাতে চাই সেটা যদি দেখাতে পারি, তাহলে আপনি বলতে পারেন না যে ই লার্নিং ইফেক্টিভ না। এবং এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যত বছর ধরে টিচিং লাইনে আছি, 13-14 বছর হবে হয়তোবা, সেই হিসাবে আমি বলছি, বা আমার বাইরের যে আমি অনলাইন এডুকেশনে আসলে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনি এবং আমি যদি কিছু রিসার্চও দেখি, যারা আইআর এ আছেন খুব ভালো বলতে পারবেন, কারণ ওনারা এটা নিয়ে গবেষণা করেন। আমার তো গবেষণার প্যাডাগজি হচ্ছে আমার গবেষণার বিষয় না, বাট অ্যাজ এ টিচার, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, প্যাডাগজি নিয়ে যেহেতু আমাদের কাজ করতে হয়, টিচিং করতে হয়, সো প্যাডাগজির কিছু নলেজ আমার থাকা উচিত। এবং সেই দিক থেকে আমি বলি যে আসলে এখন অনেক মেথড আসছে যে আপনি এটা বলতে পারবেন না যে ই লার্নিং ইফেক্টিভ না। গবেষণা বলছে যে অনলাইন লার্নিং অফলাইন লার্নিং এর সমমান অথবা কাছাকাছি ধরনের ইফেক্টিভ। সো আমি যেটাই বলছি যে আমাদের মধ্যে যে কনসার্ন, সেই কনসার্নটা আসলে এই পর্যায়ে এসে আর থাকা উচিত না যে ই লার্নিং আমাদের ইফেক্টিভ হবে কিনা। ই লার্নিং কিভাবে ইফেক্টিভ করা যায় সে হয়তোবা পরবর্তীতে অন্য আলোচকের আলোচনার পরে যদি সময় আসে, তখন আমি আবার বলবো। আমি হয়তোবা বলবো যে আমার অ্যাজ এ টিচার হিসেবে আমার কি অভিজ্ঞতা এবং আমার কি করা উচিত।
আর একজন স্টুডেন্ট হিসাবে, কারণ যেহেতু আমরাও কিন্তু এখনো অনেক সময় অনলাইন ক্লাস করি, আমরা কিন্তু শুধুমাত্র টিচিং দিচ্ছি না, আমরা কিন্তু টিচিং নিচ্ছিও, আমরা কিন্তু লেসন নিচ্ছিও। সো আমরা একই সাথে স্টুডেন্ট, একই সাথে টিচার। সো দেয়ারফর আমি সেই হিসাবে আমার এক্সপিরিয়েন্স আমি পরবর্তী পর্যায়ে উপস্থাপন করব। ধন্যবাদ। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর মাহবুব আলম স্যারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমি অনুরোধ করছি প্রফেসর মোস্তফা আজাদ কামাল স্যারকে। যে স্যার, আপনারা তো আমরা দেখছি যে আপনারা বাংলাদেশে যে ফার্স্ট যারা আসলে অনলাইন টিচিং লার্নিং এই মেথডটা আপনারা ইউজ করছেন অনেক আগে থেকে, শুরু থেকে বলা যায়। সো এই অন্যান্য আপনাদের কাছে কি সাজেশন থাকবে যে আসলে অন্য সকল যত বিশ্ববিদ্যালয় আছে তারা যদি অনলাইন টিচিংটা তারা বাস্তবায়ন করতে চায় তাহলে তাদের ক্ষেত্রে আসলে কিভাবে সম্ভব? জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে একটা চমৎকার প্ল্যাটফর্ম এবং আপনারা যাদেরকে এখানে নিয়ে আসছেন ওনাদের সবাই আসলে অনেক বিজ্ঞজন। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কারণ আমি প্যাডাগজিস্ট না ওই সেন্সে। বিজনেস স্কুলে আমরা যখন কোভিড শুরু হয়, কোভিডের আগের থেকেই পার্শিয়ালি আমরা যেহেতু আমাদের টিউটর সার্ভিসগুলো ফেস টু ফেস হয়, আমরা পার্শিয়ালি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ইউজ করেছি, যেমন স্কুলজি বা মুডল। তো আমি গত 10 বছর ধরেই পার্সোনালি আমি প্ল্যাটফর্ম ইউজ করি। প্ল্যাটফর্ম ছাড়া আমি কোনো কোর্স ইউজুয়ালি ডেলিভার করিনি। এখানে একটা বিষয় যেটা এখন আসছে যে নেট মনে ডিস্টার্ব করছে নাকি? ঠিক আছে, শোনা যাচ্ছে এখন? জি, নেট কি ডিস্টার্ব করছিল? মোহাম্মদ মাহবুব আলম স্যার, আপনারা শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছিলাম। শুনতে পাচ্ছিলাম। আমি ঠিক জানি না যে আপনি এটা মানে পোস্ট করেছেন কিনা, বাট আমি শুনতে পাচ্ছিলাম। এই মুহূর্তে কিছুই শুনছি না। এই মুহূর্তে আমি কিছু শুনতে পাচ্ছি না। জি, এবার কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। জি, শোনা যাচ্ছে এবার? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি, 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 শোনা যাচ্ছে। ওকে, ওকে। আমি যেটা বলছিলাম যে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুল থেকে আমাদের সব কোর্সই আমরা অনলাইনে চালিয়ে যাচ্ছি। এই পর্যন্ত আমরা কোনো ক্লাসই বন্ধ করিনি। একদম বিবিএ সহ সারা বাংলাদেশে আমাদের বিবিএ স্টুডেন্ট অনেকগুলো ইউনিভার্সিটি কলেজে আমাদের স্টাডি সেন্টার আছে, আমরা চালিয়ে গিয়েছি। তো একটা বিষয় যেটা আলোচনা হচ্ছে যে অনলাইন এডুকেশন আমাদের যাওয়া উচিত কিনা বা অনলাইন ক্লাসে যাওয়া উচিত কিনা। আমি যেহেতু অনেকদিন ধরে এটা প্র্যাকটিস করি, আমার কাছে এটা ওই কোনো ওখানে যাওয়াটার সাথে সাথে আমার খুব বেশি একটা এখানে কোনো রকম কোশ্চেন মাথায় আসেনি। এটা ইন টার্মস অফ কোয়ালিটি বলেন, যাই বলেন, এটা ওইভাবে ইফেক্টিভনেস বলেন, কোনোভাবেই এটা মাথায় আসেনি। আমার মনে হয়েছে যে এটা জাস্ট এটা একটা অল্টারনেটিভ, সুতরাং আমরা নিতে পারি। আমি যে বিষয়টা এখানে দেখার চেষ্টা করি সেটা হলো যে আমি যেটা মাহবুব ভাই বলছিলেন যে এখানে আমরা যে মোডই থাকুক, এটা ফেস টু ফেস, ক্যাম্পাস বেসড হতে পারে, অনলাইন হতে পারে, যেভাবেই হোক, ব্ল্যান্ডেড হোক, এখানে আমার ফান্ডামেন্টাল ট্রুথটা কি? ফান্ডামেন্টাল ট্রুথ যদি হয় যে আমি একটা লার্নারকে
শেখাবো কিভাবে লার্ন করতে হয়। যদি ওইটাই আমার ফান্ডামেন্টাল ট্রুথ হয়, তাইলে আমি ওখান থেকে যদি স্কেল আপ করি, তখন আমি হয়তো দেখবো যে আমার ফেস টু ফেস টিচিং এর আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। কারণ আমি যদি ওইখান থেকে স্কেল আপ করি, আর যদি আমি সারফেসে কম্পেয়ার করি, কারণ ফেস টু ফেস, অনলাইন, ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং, ব্লেন্ডেড, ডিস্ট্রিবিউটেড লার্নিং, হাজার রকমের মেথড আছে। এখন কোশ্চেনটা হলো যে পৃথিবী, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা টাইমের দিকে খেয়াল করি না, আমরা প্রসেসের দিকে খেয়াল করি। যদি আমি টাইমের দিকে খেয়াল করি, পৃথিবী কিন্তু দ্রুত চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আপনার ডোনাল্ড ক্লার্ক একজন, উনি গ্লাসগোতে একটা স্পিচ দিয়েছিলেন, টেড টক, আমি শুনেছিলাম 2012-তে। উনি বলেছিলেন যে এর আগের 10 বছরে পৃথিবীতে টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে যে প্যাডাগজিক চেঞ্জ যেটা হয়েছে, এর আগের 1000 বছরের চাইতে বেশি। তাহলে 10 বছরে 1000 বছরের চাইতে বেশি প্যাডাগজিক চেঞ্জ হয়েছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে বিষয়টা আটকেই ধরে আছি সেটার আসলে ওই জায়গায় নেই, আমরা পিছনে চলে যাচ্ছে দিনের পর দিন। এখানে যে বড় কোশ্চেনটা আসবে যে আমি এখন কি করব, অনলাইন এডুকেশনে যাব কিনা। সোজা উত্তর হলো অনলাইন এডুকেশনে যেতে হবে আপনার, কারণ ব্যাক করার উপায় নেই। কারণ কোভিড-19 এমন একটা ক্রাইসিস সৃষ্টি করেছে, আপনি আগের জায়গায় কোনোদিনই যেতে পারবেন না। কারণ এই রোগ তো এত তাড়াতাড়ি সারারও কথা না, আরো ধরেন 6 মাস হয়তো কন্টিনিউ করবে, আরো বেশিও করতে পারে। যাই করুক না কেন, প্রথম কথা হলো আপনার ব্যাক করার কোনো উপায় নেই। ইউ হ্যাভ টু স্টেপ ইনটু এ নিউ নর্মাল সিচুয়েশন। সুতরাং ওই সিচুয়েশনে আপনাকে এখন থেকে যদি অ্যাডজাস্ট না করেন, আপনি যদি বসে থাকেন যে আমার পিছনে কি ছিল ওইটাতে ব্যাক করব, ওইটাই আইডিয়াল সিচুয়েশন, ওইটাই আইডিয়াল মেথড অফ টিচিং লার্নিং, তাহলে আমার মনে হয় এটা আমরা পিছিয়ে যাব। সুতরাং আমাদের অনলাইনকে মেনে নিতে হবে। দ্বিতীয় কোশ্চেন হলো অনলাইন কেন আমি নিব। এখন যদি আমরা প্রেসিডেন্সও দেখি, আমরা আমেরিকার দিকে তাকাই, বিভিন্ন জায়গায় তাকাই, আপনি দেখবেন যে এই কোভিড-19 এর সময় আপনি যদি এই সময়টা, ইভেন আপনি যদি এপ্রিলের মাঝামাঝি অবস্থা থেকে মেয়ের মাঝামাঝি অবস্থায় দেখেন, জাস্ট অনলাইন কোর্সের ডিমান্ড, বিশেষ করে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, এখানে আপনি দেখবেন 600% বেড়ে গেছে, প্রায় 600%। আমি আজকে ডেটা দেখলাম। তাহলে অনলাইন কোর্সের ডিমান্ড তো আছে, এবং অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা আমেরিকাতে বিশেষ করে তারা অনলাইন কোর্সের মাইক্রো ক্রেডেনশিয়াল, যেগুলো যে আপনি একটা ছোট ছোট কোর্স করছেন, কিন্তু তারা এটাকে ক্রেডিট দিচ্ছে তাদের মেইন প্রোগ্রাম। সুতরাং তারাও তো অ্যাসেসমেন্ট করছে, তাহলে একটা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কি করে এটাকে অ্যাকসেপ্ট করছে? অ্যাসেসমেন্ট নির্ভর করে আমার ডিজাইনের উপরে। সুতরাং আমি কিভাবে লার্নিং ডিজাইন করব এটার উপর নির্ভর করে আমি আসলে কোন টুল ইউজ করব। সুতরাং এটা অনলাইন ফেস টু ফেস এই যে ডিবেটটা, এটা আমার কাছে টোটালি মনে হয় এটা হয়তো এটা কোনো প্রয়োজনই নেই। কারণ অনলাইনে আমরা যেটা করি, ফেস টু ফেসে যা করি, সবই যদি উদ্দেশ্য হয় লার্নিংকে নিশ্চিত করা, তাহলে তো আপনার কোনো প্রবলেম থাকছে না। আপনি ওইখান থেকে স্কেল আপ করেন যে আমি লার্নারকে, আচ্ছা এখন কথাটা হলো প্রিন্সিপালটা কি, এখানে লার্নিং এর প্রিন্সিপালটা কি। আমি যদি মনে করি যে লার্নারকে আমি শেখাবো, তাহলে একটা প্রিন্সিপাল। আমি যদি মনে করি যে না, লার্নারকে আমি শেখাবো সেই পদ্ধতি কিভাবে সে নিজে লার্ন করতে হয়, তাহলে সেখানে আরেকটা প্রিন্সিপাল। তাহলে আমার ডিপেন্ড করবে যে আমি কোন প্রিন্সিপাল আমি এখানে ফলো করব। আমি যদি মনে করি যে আমি লার্নারকে 21st সেঞ্চুরির জন্য ফিট করতে চাই, কোয়ালিফাইড করতে চাই, অথবা আমি যদি মনে করি আগামী 2-3 বছরের জন্য আমি লার্নারকে উপযুক্ত করে তুলতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে ওই প্রিন্সিপালে যেতে হবে যে লার্নার উইল নো হাউ টু লার্ন। এবং ওইটাতে যদি আমি যাই, আমার অনলাইন এডুকেশন কোনো বিকল্প নাই। এটা হাজারটা এক্সাম্পল, অ্যানালজি, উদাহরণ আমি দিতে পারবো। যদি কেউ এটা জানতে চায় আমি হাজারটা দিতে পারবো, এটা কোনো বিকল্প নাই। কারণ ফেস টু ফেস একটা বিষয়কে কভার করে, কিছুটা এঙ্গেজমেন্ট নিশ্চিত করে, কিন্তু আমি যখন অনলাইনে যাচ্ছি, তাহলে আমি কিন্তু লার্নারকে একটা জ্ঞানের সমুদ্রের মধ্যে ফেলে দিতে পারছি। আমার কাজটা হবে ফেসিলিটেশন, আমি আর টিচার থাকবো না। তাহলে যেখানে অনলাইনে সব আছে, তাহলে আমি কেন একটা ফিক্সড গন্ডির মধ্যে আমি ফেলে রাখবো লার্নারকে? কারণ লার্নার এই 21st সেঞ্চুরিতে রেডি হওয়ার জন্য, বা 21st সেঞ্চুরির জন্য, বা আগামী 2-3 বছর পরের ওই জগতের জন্য রেডি হতে গেলে তাকে ওইটাও জানতে হবে যে কিভাবে কোন রিসোর্স থেকে এক্সট্রাক্ট করতে হয়, কিভাবে খুঁজে পেতে হয়, কিভাবে এটা প্রসেস করতে হয়, কিভাবে এটা আমাদের বেনিফিটে কাজে লাগানো লাগে। তাহলে এই জিনিসগুলো আমার মনে যদি বিবেচনা করি, অনলাইনের কোনো বিকল্প নাই। অনলাইনটাকে বিকল্প হিসেবে না দেখে এটাকে মেইনস্ট্রিম হিসেবে দেখা দরকার, আর ফেস টু ফেসটা এটার সাপোর্ট হিসেবে দেখা দরকার। কারণ আমরা এই জায়গায় চলে আসছি, পৃথিবীতে ব্যাক করার কোনো উপায় নেই।
যারা ব্যাক করতে চাইবে আমি নিঃসন্দেহে আজকে আপনার মাধ্যমে বলে দিচ্ছি যে তারা পিছিয়ে যাবে, যারা আগের সিস্টেম ব্যাক করতে চায়। নিউ নর্মাল সিচুয়েশন চিন্তা করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে যত দ্রুত পারা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক ইউ প্রফেসর মোস্তফা আজাদ কামাল স্যারকে। এখন আমি একটু আসতে চাচ্ছিলাম জি ডক্টর মমিনুর রশিদ স্যারের কাছে, যে আসলে অনলাইন অ্যাসেসমেন্টটা বা ইভালুয়েশনটা আসলে কি ধরনের হওয়া উচিত বলে আপনি মনে করেন? মুকুল ভাই, আমি একটু পরে আসি, এখানে একটু আজান হচ্ছে তো, আমি মনে হয় 2 মিনিট পরে একটু আসি। সাভার যদি একটু আলোচনা করেন আমি পরে জয়েন করছি। ঠিক আছে জি, একটু আজান হচ্ছে। জি, সেজন্য আপনারা কন্টিনিউ করেন, আমি পরবর্তীতে আমি কন্টিনিউ করব। আচ্ছা ঠিক আছে। ডক্টর নজরুল ইসলাম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা স্যার? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, আপনি যদি একটু বলেন স্যার আমাদের আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা কিভাবে বাস্তবায়ন করছে স্যার? আপনি নিজে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটি সময়োপযোগী একটি বিষয় নিয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে যারা প্যানেলিস্ট আছে, বিশেষ করে প্রফেসর আজাদ, প্রফেসর মাহবুব এবং মামুন রশিদ, আমার মনে হয় অনেকেই এই অনলাইন এডুকেশনের সাথে জড়িত আছেন এবং অনলাইনের এক্সপার্টিস এই প্রফেসরদের আছে। এরকম একটি ফোরামে আমি অ্যাটাচ হয়েছি, এটা আমি সৌভাগ্যবান মনে করি। আমি যেটা মনে করি যে আজকে যে বাস্তবতা সেটা হচ্ছে যে আমরা যে ফিজিক্যাল এডুকেশন যে সিস্টেমটা আমাদের দেশ তথা সারা বিশ্বে যেটা চলছিল, সেটার একটা ব্যত্যয় এখন আমরা দেখতে পাচ্ছি বিকজ অফ কোভিড এন্ড আদার ডেভেলপমেন্ট। সো এখানে অনলাইনে এডুকেশন দরকার আছে কি নাই সেই প্রশ্ন কিন্তু এখন আর আমার মনে হয় নাই, যেটা প্রফেসর আজাদ রাইটলি বলছেন যে আসলে এখন কোশ্চেন হচ্ছে যে অনলাইন এডুকেশনটা আসলে কিভাবে আমরা মোর ইফেক্টিভ করতে পারি, দ্যাটস দ্য কোশ্চেন। এবং এটা আমরা নিজেরাও যখন ক্লাসে যাচ্ছি, যখন ছাত্রদেরকে অনলাইনে পড়াচ্ছি, তখন আমাদের কাছেও একই কোশ্চেন, সিমিলারলি ছাত্রছাত্রীদের কাছেও কোশ্চেন, গার্ডিয়ানের কাছে কোশ্চেন, সবার কাছে কোশ্চেন যে অনলাইন যে এডুকেশনটা দেওয়া হচ্ছে এটা কতটুকু ইফেক্টিভ। এবং সবচেয়ে যেটা বড় দিক, যেটা প্রফেসর মাহবুব একটা কথা বলছেন যে ভেরি ইম্পর্টেন্ট, যে টেকনিক্যাল এডুকেশনটা অনলাইনে সম্ভব কিনা, সে ম্যাথমেটিক্স বা কোনো ড্রয়িংস বা কিছু, এটা কিভাবে অনলাইনে সম্ভব। এই কথাগুলি আসলে আমাদের এই কারণে আসছে যে আমাদের অজানা থেকে। সত্য কথা হলে আমরা এই অনলাইন সিস্টেমে কখনো ইউজ টু ছিলাম না, জেনারেল ম্যাথস এডুকেশন সিস্টেমে অনলাইনের মধ্যে ছিল না, যে কারণে আমরা অনলাইনের যে টেকনোলজি এবং অনলাইন এডুকেশন মেথোডোলজি এবং কিভাবে এটাকে ইফেক্টিভ করা যায় সেই টেকনিক গুলো আসলে আমাদের জানা নাই বিধায় আজকে আমাদের কাছে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপরও আমাদেরকে গত 3 মাস 4 মাস, এক সেমিস্টার বলতে পারেন, প্রায় এক সেমিস্টার আমরা অনলাইনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে আমরা ক্লাস নিয়েছি। যদিও আমরা অভিজ্ঞতার কথা আপনি যেহেতু প্রশ্ন করছেন, শুরুতে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, তারা শুরুতে কম এসেছে, কিন্তু শেষের দিকে এখন তারা বুঝতে পেরেছে যে আসলে অনলাইনের মানে যেটা শেখানো হচ্ছে সেটা মনে হয় তাদের কাছে মোর অ্যাট্রাকটিভ। এবং এখন কিন্তু শুরুর যে অবস্থাটা ছিল যে পার্টিসিপেশন, এখন কিন্তু তাদের পার্টিসিপেশনটা অনেক বেড়ে গেছে। এখন ক্লাসে আমরা দেখি প্রায় 100% স্টুডেন্ট এখন ক্লাসে আসে। তবে এখানে আমাদের যে কোশ্চেনটা সেটা হলো এটাকে কিভাবে ইফেক্টিভ করা যায়। ইফেক্টিভনেস বলতে যেটা আমরা বুঝি সেটা হইলো যে আমরা যে টার্গেটটা করি ছাত্রদের পড়ানোর জন্য টিচিং লার্নিং মেথডের মাধ্যমে তাদেরকে আমরা শেখাতে চাই, সেই শেখানোটা লার্নিংটা হচ্ছে কিনা অনলাইনের মাধ্যমে, দ্যাটস দ্য কোশ্চেন। এখানে যেটা প্রফেসর আজাদ যেটা বলছে যে আমাদের কনসার্ন কিন্তু সবাই তুলে যে প্রসেস নেওয়া, কিন্তু যে প্রসেস নেওয়া যে এই পদ্ধতিতে গেলে যাইতে পারবো কিনা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে রিলায়েবিলিটি। আসলে শুধু রিলায়েবিলিটি না, রিলায়েবিলিটি ভ্যালিডিটি দুইটাই আমাদেরকে দেখতে হবে। রিলায়েবিলিটি মানে হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করছি সেই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যে জিনিসটা আমি
সেই নির্দিষ্ট মধ্যে কোনো এরর আছে কিনা, কোনো ভুল আছে কিনা, যার কারণে হয়তো আমার টার্গেট আমি অ্যাচিভ করতে পারবো না। এটা যেমনি আমাদেরকে দেখতে হবে এট দি সেম টাইম ভ্যালিডিটি, অর্থাৎ যে টার্গেটটা আমি করেছি, যে জিনিসটা আমি, যে বিষয়টা আমি ছাত্রের কাছে কমিউনিকেট করতে চাই, তা আমি শিখাতে চাই, সেইটা আমি এক্স্যাক্টলি শিখাতে পারছি কিনা, সেটা হলো ভ্যালিডিটি। তাহলে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি বোথ দুইটার দিকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। এখন এখানে যেটা আমরা সাডেনলি কোভিড-19 এর কারণে সাডেনলি আমরা অনলাইনে শুরু করেছি, এবং ফলে যেটা হয়েছে যে সাডেনলি একটা রিয়াকশন বিভিন্ন কর্নার থেকে যে এটা ইফেক্টিভ হবে না, এবং 900 একটু ছাত্রদের বেশি ছিল। বাট আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা যারা টিচার, আমরাও কিন্তু এই টেকনিকটা আমরা জানতাম না, আমরাও আস্তে আস্তে জানছি। তা আমার মনে হয় যে অনলাইনের যে এডুকেশন সিস্টেমটা, এটা যদি আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারি, যেটা প্রফেসর আজাদ অনলাইন এডুকেশনে আমি মনে করি অন্যতম একজন বিশেষজ্ঞ যে কথা বলছেন, যে আসলে আমি লার্নারকে যা শিখাতে চাই আমি সেটা শিখাইতে পারলাম কিনা, সেটা আমি অনলাইনে হোক আর অফলাইনে হোক, অনলাইনের মাধ্যমে আমি যদি সেটা শিখাতে পারি তাহলে তো নাথিং রং। তবে ছাত্রদের কাছ থেকে যে ফিডব্যাকটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা মনে করে, এবং টিচাররাও কেউ অনেকেই মনে করে যে অনলাইনে আসলে অনেক কিছু পড়ানো সম্ভব, যেটা অফলাইনে সম্ভব না। যেটা আমরা ফিজিক্যাল এডুকেশন আমরা যখন ক্লাসে যাই, হয়তো আমরা অনেক কথা বলি, অনেক রকম মানে রেলিভেন্ট অনেক কিছু বলতে পছন্দ করি, কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে সেই রেলিভেন্ট জিনিসগুলো কমে যাচ্ছে, ডাইরেক্টলি সাবজেক্ট কেন্দ্রিক হচ্ছে। যে এর জন্য হয়তো ছাত্ররা হয়তো, আমরা আগে যেখানে 3 ঘন্টা বা 1.5 ঘন্টা লেকচার দিতাম, সেখানে 1 ঘন্টা লেকচারে সেই পরিমাণ ইনপুট ছাত্ররা পাচ্ছে এবং তারা লোডেড হয়ে যাচ্ছে। এইটা একটা দিক যেটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের অ্যাড্রেস করা উচিত। হাউ টু অ্যাড্রেস দিস, হাউ টু মেক দ্য স্টুডেন্টস কমফোর্টেবল, how to make the students easier, অর্থাৎ এবং অ্যাট্রাকটিভ, যেন তারা এটা সহজে বুঝতে পারে। আর একটা ইস্যু যেটা বলি যে লার্নিং এর তো 3টা ডোমেইন আছে। আমাদের প্রত্যেক টিচার জানা উচিত যে কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন এন্ড সাইকোমোটর ডোমেন। কগনিটিভ থিঙ্কিং, ফিলিং এন্ড ডুইং, 3 সেগমেন্টস। এবং আমরা থিঙ্কিং অ্যাসপেক্ট আমরা যখন রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং, এই যে ইস্যুগুলো আছে, আসলে তো আমাদের টিচারদের জানতে হবে। জেনে আমাদেরকে নিশ্চয়ই আইআর প্রফেসর মামুনুর রশিদ ভালো বলতে পারবেন, এই বিষয়গুলি আসলে আমাদের টিচাররা, আমরা যারা, আমাদের এটা ক্লিয়ার হইতে হবে। এবং সেটা অনলাইন অফলাইনের কোনো ব্যাপার না। আমি যদি ডোমেইনস অফ লার্নিং গুলি যদি আমি ক্লিয়ার করতে পারি, আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এন ইনস্ট্রাক্টর, আমার কাছে যদি ক্লিয়ার হয়, তো আমার কাছে তো মনে হয় যে অনলাইন লার্নিং রাদার will be more effective than physical or in-person learning, আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে। এখন একটু আসতে চাই আমরা একটু ডক্টর মোমিন রশিদ স্যারের কাছে, যে আসলে আমরা যে অনলাইন ক্লাস বা এক্সামের কথা বলি, আসলে এখানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি ধরনের হওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে সিনিয়র প্রফেসর আছেন এবং মুকুল ভাই আমাকে ইনভাইট করার জন্য আবার ধন্যবাদ জানাই। এখন আসলে যে বিষয়টা আমরা আলোচনা করি, যে আমরা কিন্তু হেলথ এমার্জেন্সিতে আছি, গ্লোবাল হেলথ এমার্জেন্সিতে আছি। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলেছেন, আমরা কিন্তু নর্মাল অবস্থাতে নেই। প্রথম কথা হচ্ছে এটা। তো সুতরাং নর্মাল টাইমে যে আমরা পেডাগজি ব্যবহার করি, যেখানে বলছে ইফেক্টিভনেস আমরা অ্যাসেসমেন্টটা আসবো। তার আগে বলি, ইফেক্টিভনেস আসলে অনেক ভাবে দেখা যায়। আমরা কিসের ইফেক্টিভনেস দেখবো? অনলাইন টিচিং ইফেক্টিভনেস, বা অ্যাসেসমেন্ট ইফেক্টিভনেস দেখবো, নাকি স্টুডেন্ট আউটকামস ইফেক্টিভনেস দেখবো? এই অনেকগুলো ইস্যু আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। তো এখন যেটা হলো যে ইফেক্টিভনেস একটা ব্রড, এবং এটা দেখতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার একটু। এখন মেইন যে মানে ডিসকোর্স বা ডিবেট যেটা আমাদের, সেটা হলো যে আমরা আসলে একটা হেলথ এমার্জেন্সিতে আছি। এই হেলথ এমার্জেন্সিতে যেটা হয়েছে যে সারা বিশ্বে কিন্তু অনলাইন এডুকেশন রান হয়ে গেছে। যেন আপনি বলেন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলো বলেন, আমেরিকা ইউনিভার্সিটি বলেন, ইউকে ইউনিভার্সিটিগুলো বলেন, নেপালে ইউনিভার্সিটি বলেন, ইভেন ইন্ডিয়া যে সেই জায়গাগুলো কিন্তু অনলাইন এডুকেশন চলছে। এমন কোনো জায়গা নেই যে, ইভেন আমাদের জায়গা যেটা প্রাইমারি স্কুল সেখানে অনলাইন হয়েছে, সেকেন্ডারিতে অনলাইন করছে, এটিওয়াই কিন্তু রান করছে, মিনিস্ট্রি রান করছে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি তারা রান করছে না। শুধু কারা? আমাদের পাবলিক ইউনিভার্সিটি রান করছে না। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু প্রায় সব সেক্টরই কিন্তু এডুকেশনের সব সেক্টরে অনলাইন শুরু হয়ে গেছে।
আপনি দেখেন অনলাইন কোথায় হচ্ছে না, কেনাকাটা অনলাইন হচ্ছে, সবকিছুতে আমরা অনলাইন আছি, আমাদের সবকিছু চলছে। শুধু হাই এডুকেশনের যে পাবলিক সেক্টর সেই জায়গাতে আমাদের অনলাইন, আমি বলবো না যে হচ্ছে না, কিছু কিছু ইউনিভার্সিটি অলরেডি শুরু করে দিয়েছে, 3টে ইউনিভার্সিটি আমরা জানি তারা এটা শুরু করেছে, এবং আরো এবং পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে 63 প্রাইভেট ইউনিভার্সিটি তারা এটা শুরু করেছে। তো পাবলিক ইউনিভার্সিটি আসলে এটা ক্ষেত্রে পিছিয়ে আছে বলবো, তারা শুরু করেনি, আমি বলবো না পিছিয়ে আছে, শুরু করেনি। এই শুরু না করা আসলে এক ধরনের পিছিয়ে থাকায় আসলে। তো এখন যেটা হচ্ছে যে কেন আসলে শুরু করেনি, সেটা হচ্ছে তারা বলছে যে এইটা এক ধরনের ইনইকুয়ালিটি তৈরি করবে, এক ধরনের ডিজিটাল ডিভাইড তৈরি করবে, এই ধরনের ডিসকোর্স নিয়ে আসছেন, নিয়ে এসে আসলে এটা শুরুটা করছেন না। এবং আসলে কিন্তু আমার যেটা আগেও আমি একটা আলোচনায় বলেছিলাম যে আসলে কিসে মানে ইনইকুয়ালিটি তৈরি করবে, ডিভাইড তৈরি করবে, গ্রামের থেকে শহরে নাকি আমাদের স্টুডেন্ট? আমরা তো যেটা বলছি আমাদের শিক্ষা পলিসিতে বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা হবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার। তো একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ কিন্তু আমার এই করোনাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এই করোনার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা যদি আমরা মানে ফেস করতে না পারি এবং সেই শিক্ষাক্ষেত্রে বিশ্ব পাবলিক ইউনিভার্সিটি ফেস না করতে পারি, একটু দুঃখজনক হবে। সারা বিশ্ব কিন্তু এগিয়ে যাচ্ছে, আমার কিন্তু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে পড়ছে। এরকম না যে পাবলিক পিছিয়ে পড়া, কারণ আমরা গ্লোবাল সোসাইটি থেকে এডুকেশনে পিছিয়ে পড়ছি। আমরা এমনি জব মার্কেটে পিছনে, সব জায়গাতে আমরা অনেক কিছু পিছিয়ে নেই, সেই জায়গায় আমরা গ্লোবাল মার্কেটে পিছিয়ে যাচ্ছি। এখন আমরা একটু চলে আসি যে টিচিং এর ইফেক্টিভনেস যদি বলি, তারপর আমি অ্যাসেসমেন্টে আসবো। টিচিং যেটা হচ্ছে যে এটা সত্য যে ফেস টু ফেস টিচিং এ যেভাবে আমরা ক্লাসরুম নিতে পারি, ঠিক এক্স্যাক্টলি সেইভাবে হয়তো আমরা ওই ধরনের ফ্লেভারটা পাবো না, যে ধরনের ইন্টারাকশনটা হচ্ছে, যে ধরনের এক ধরনের ক্যাম্পাসের যে একটা মধুরতা আছে, যে ধরনের একটা ইন্টারাকশনের সুযোগগুলো আছে, সেই ধরনের মানে সুযোগ হয়তো টোটালি আমরা পাবো না, কিন্তু অন্য ধরনের সুযোগ কিন্তু রয়েছে। যেমন এখন আমরা ফেস টু ফেস যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু আমাদের পুরো কনসেন্ট্রেশন এখানে আছে। যেমন এখানে আমাদের একজন স্টুডেন্টও আছেন বিইউপির, তা তিনি কিন্তু মনোযোগ দিয়ে শুনছেন। তিনি যদি ক্লাসরুমে থাকতেন, তিনি ডানে তাকাতেন, বামে তাকাতেন, তার কিন্তু একটা ডিস্ট্রাকশন তৈরি হতো, কিন্তু এই জায়গায় কিন্তু সেই সুযোগটা নেই। তো সুতরাং যেটা হচ্ছে যে টিচিং এর ক্ষেত্রে হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে যে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকে বলছে ডেটার অ্যাক্সেস নাই, অনলাইন তারপরে নেটওয়ার্ক নাই, এগুলো হচ্ছে যে একটা এক্সকিউজ আমার কাছে। হ্যাঁ, এগুলো সত্য, কিন্তু একই সাথে যেটা হচ্ছে এইগুলো আমাকে অ্যাড্রেস করতে হবে। আমরা যদি অনলাইন শুরু করতে যাব, তখনই কিন্তু আমরা এগুলো অ্যাড্রেস করব। আমাদের যেখানে যেখানে গ্যাপ আছে, সেই গ্যাপগুলো কিন্তু তখন আমরা পূরণ করতে পারবো, তার আগে আমাদের শুরু করা দরকার। এখন চলে আসে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট একটা বড় ইস্যু। এখন কিসে কোন ধরনের সাবজেক্টে আমরা অ্যাসেসমেন্ট করব, এই অ্যাসেসমেন্টকে অনেকে মাথায় রেখেই অনেকে অনলাইন চালু করতে চাচ্ছে না, এবং স্টুডেন্টদের মধ্যে যে অনীহা, সে অনীহার একটা বড় দিক যেটা গবেষণা উঠে এসেছে, সেটা হলো যে তাদের পরীক্ষা ভীতি আছে, যে অনলাইনে পরীক্ষা দিলে তাদের কেমন হবে, তারা কিন্তু আমরা দেখছি যে প্রাইভেট ইউনিভার্সিটির 80% স্টুডেন্ট তারা কিন্তু ক্লাস করছে কিন্তু অনলাইন, এবং সে অনলাইন কি দিয়ে করছে জানেন? আমাদের রিসার্চ যেটা বলছে 85% স্টুডেন্ট তারা শুধু স্মার্ট মোবাইল ফোন দিয়ে তারা অনলাইন ক্লাস করছে। এখন যেটা হচ্ছে পরীক্ষাও দিচ্ছে এই স্মার্টফোন দিয়ে। আমরা জানি যে দে হ্যাভ লট অফ চ্যালেঞ্জ, মানে ফেসিং এক্সাম ইউজিং স্মার্টফোন, এটা অনেক বড় চ্যালেঞ্জ আছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে অ্যাসেসমেন্টটার যেটা দিক, সারা বিশ্বে যেটা হচ্ছে যেগুলো যে কয়েকভাবে অ্যাসেসমেন্টের আছে হলো যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে তারা। কি ধরনের অ্যাসাইনমেন্ট? রিটেন অ্যাসাইনমেন্ট দিচ্ছে, কুইজ হচ্ছে, মাল্টিপল চয়েস কোশ্চেন হচ্ছে, রিডিং দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো আমাদের হাই এডুকেশন উদ্দেশ্য কি, আমরা কি জগ অ্যান্ড ম্যাথ থিওরির মধ্যে পড়াবো, ক্লাসরুমের মধ্যে যেরকম একটা একটাকে ধরবো? না, আমাদের মেইন ফোকাস হচ্ছে 21st সেঞ্চুরি স্কিলে, 21st সেঞ্চুরি এই সেঞ্চুরিতে আমাদের মেইন ফোকাস হলো কিভাবে তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করব, কিভাবে তাদের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করব, এইগুলো যদি আমরা কিভাবে আমরা তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব, এই যে স্কিলগুলো যখন আমরা ডিজিটাল স্কিল কিভাবে তৈরি করব, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো যখন আমরা স্কিলগুলো তৈরি করতে যদি চাই, তাদের প্রচুর রিডিং দরকার। এবং মানে সেজন্য আমরা কি করতে পারি, একটা যেটা চলে যেটা আমরা রিডিং অ্যাসাইনমেন্ট দিতে পারি, রাইটিং অ্যাসাইনমেন্ট দিতে, কুইজ দিতে পারি। হ্যাঁ, তো এইগুলোর মাধ্যমে সারা বিশ্বে যেটা হচ্ছে তারা শুরু করেছে, যেগুলো জেনারেল সাবজেক্টের জন্য তারা এই ধরনের আরো মেকানিজম শুরু করেছে এবং তারা রান করছে। কিন্তু যেগুলো টেকনিক্যাল, যেগুলো প্র্যাকটিক্যাল আছে, যে প্র্যাকটিক্যাল যেটা, সেটা একটা বড় ইস্যু, যে প্র্যাকটিক্যাল নিয়ে আমরা কি করব। যে প্র্যাকটিক্যাল যেটা আছে সব ইউনিভার্সিটি, বিশ্বের সব ইউনিভার্সিটি তারা এখন যেটা হচ্ছে প্র্যাকটিক্যালটাকে একটা নর্মাল টাইম আসা পর্যন্ত তারা
ওয়েট করছে, এবং একই সামনে শুধু ওয়েট করা না, ওয়েট করছে যে হ্যাঁ আমরা যতক্ষণ পর্যন্ত নতুন কোনো পথ আবিষ্কার না করতে পারবো, উদ্ভাবন করতে না পারবো, ওয়ে বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্র্যাকটিক্যালের ব্যাপার জন্য ল্যাব বেস যে ওয়ার্ক গুলো আছে সেগুলো আমরা স্টপ করা। ইভেন হংকং ইউনিভার্সিটি বা অন্যান্য সব ইউনিভার্সিটি যাদের প্র্যাকটিক্যাল আছে তারা এগুলো কিন্তু পোস্টপোন করে রেখেছে একটা নর্মাল টাইম আসা পর্যন্ত। আর যেগুলো যেটা জেনারেল সাবজেক্ট, যেমন আপনি যেটা অর্থনীতি বলেন, পরিণতি বলেন, ইতিহাস বলেন, আমাদের যে জেনারেল সাবজেক্ট গুলো আছে সেগুলো তারা কিন্তু সারা বিশ্বে যেটা মাস্টার্স লেভেল কোনো এক্সাম নাই, মাস্টার্স লেভেল যেটা তারা করছে সেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে না, এই অ্যাসাইনমেন্টের উপর তার মার্কিং হচ্ছে। তারা অ্যাসাইনমেন্ট তাদের সময় দিচ্ছে, হয়তো 2 সপ্তাহ সময় দিচ্ছে, অথবা তার বড় যখন 2000 শব্দ লিখতে হতো সেখানে তারা 1000 শব্দ দিচ্ছে, হয়তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিচ্ছে, অথবা ইনস্ট্যান্ট তারা কুইজ নিচ্ছে, এইভাবে তারা অ্যাসেসমেন্ট করছে। আমাদের এমন না যে আমাদের মানে কি লম্বা লম্বা পেজ লিখতে হবে, এই যে লম্বা লম্বা পেজ যে আমরা লিখি এটা তো একটা মেমোরাইজেশন করে, যেটা একটা দুর্বল শিক্ষা ব্যবস্থার উদাহরণ। আমরা বারবার বলছি মেমোরাইজেশন থেকে সরে আসতে হবে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে হবে। যদি আমরা সেইটাই যেতে চাই তাহলে কিন্তু এই মেমোরাইজেশনের যে পদ্ধতি, যে ক্লাসরুম এক্সাম হলে এসে যে পরীক্ষা দেওয়া, সেখান থেকে আমাদের সরে আসতে হবে। একজন স্টুডেন্ট তিনি ইউকেতে পড়াশোনা করছেন, তিনি টাইমস হায়ার এডুকেশনে তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, তিনি বুঝিয়েছেন যে তার অ্যাসেসমেন্ট হয়েছে দুটো দিক দিয়ে। একটা হচ্ছে যে তাকে 2টা অ্যাসাইনমেন্ট লিখতে হয়েছে, বড় একটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়েছে, যে জন্য তাকে 2 সপ্তাহ করে আপনার 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আরটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এবং সেগুলো ওপেন বুক এক্সাম, তারা বই পড়বে, বই পড়ে তারা এইগুলো আনসারগুলো তারা বের করবে। এবং তার এক্সপিরিয়েন্স থেকে তিনি বলছেন যে অনলাইন এক্সামটাকে তার কাছে মনে হয়েছে অনেক বেশি ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? তার কিছু এক্সাম তার তিনি লজিক দিয়েছেন। একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনাকে কিন্তু যেমন 3 ঘন্টার এক্সাম হলে স্টুডেন্ট কিন্তু একবার টাইট শিডিউলের মধ্যে থাকেন, কিন্তু ফ্লেক্সিবিলিটি যদি আপনাকে 3 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় হয় তখন কিন্তু ফ্লেক্সিবল হয়ে থাকে, কিন্তু পরীক্ষা দিতে পারছেন। লেস স্ট্রেসফুল তিনি মনে করছেন, এখানে চাপ অনেক কম। আরো বলছেন এখানে মেমোরাইজেশন করতে হচ্ছে না, আমার এক ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি হচ্ছে, একই সাথে আমার যে স্কিলগুলো আমি অ্যাপ্লাই করতে পারছি, রাদার দেন আমরা ইনফরমেশন শুধু জানবো না, ইনফরমেশন তো অনলাইনে আছে, ওয়েবসাইটে প্রচুর ইনফরমেশন আছে, আমাদের যেটা মনে হচ্ছে যে ইনফরমেশনটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে। আর একটা জিনিস বলছেন যে যখন আমরা মানে কি ইনহল এক্সামে দেই তখন কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, অনেক ম্যান পাওয়ার দরকার হয়, অনেক স্টাফ দরকার হয়। এখানে কিন্তু আমার এত স্টাফ দরকার হচ্ছে, সুতরাং যে কস্টটা ব্যয়টা কিন্তু কমে যাচ্ছে, ম্যান পাওয়ার কিন্তু এত বেশি লাগছে না। তো এই যে অনেক, এবং আর একটা বিষয় হচ্ছে যে এখানে আর একটা যে প্রশ্ন আছে যে অনলাইন এক্সাম কতটা ফেয়ার হবে, ফেয়ারনেসের একটা মানে ইন্টিগ্রিটির প্রশ্ন আছে যে অনলাইন এক্সাম কতটা ফেয়ার। এবং যারা বলছে অস্ট্রেলিয়া যেটা একটা ইউনিভার্সিটি, তা হচ্ছে যে নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি, নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি সম্ভবত, তারা কিন্তু এই যে আমাদের ওপেন ইউনিভার্সিটির মধ্যে তাদেরও দীর্ঘমেয়াদী একটা এক্সপিরিয়েন্স আছে অনলাইনের। তারা বলছেন যে অনলাইন এক্সামটা আরো বেশি ফ্রুটফুল, আরো বেশি ট্রাস্টারদি, আরো বেশি ইন্টিগ্রেটিভ মানে প্রুভ করে। কিভাবে? যখন একজন স্টুডেন্ট যখন অনলাইনে এক্সাম দেয়, আমার এরকম যেটা যে তার সামনে কিন্তু ক্যামেরা আছে, এখন আপনার সামনে আপনারা যারা আছেন আপনাদের সামনে কিন্তু ক্যামেরা আছেন, আপনি ডানে তাকান আর বামে তাকান, আপনার চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং এই যে ক্যামেরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে, আর যখন ক্যামেরা থাকবে তখন কিন্তু মানুষ দেখবেন যে ওই জায়গায় কিন্তু কোনো ধরনের চিটিং করার সুযোগ নেওয়ার খুব ভয় পায় এবং নেয় না, সাধারণত তারা নিতে চায় না। তো সুতরাং আমার যেটা মনে হয়, এবং তারা সবাই বলছেন যে এই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক রেডিনেসের সমস্যা আছে। আমরা এখন যে ডিসকোর্স নিয়ে কথা বলছি, যাবো কি যাবো না সেই জায়গার প্রশ্ন না, এখন হচ্ছে যে আমরা কিভাবে যেতে পারি এবং কিভাবে কখন শুরু করব উইথ প্রিপারেশন। আমরা হুটহাট করে আমরা শুরু করতে চাই না, আমরা উইথ প্রিপারেশন। আমি এখানে অন্তত থামছি, পরে সুযোগ পেলে আরো কথা বলবো। মুকুল ভাই আপনার মাইক্রোফোনটা অফ আছে। জি, থ্যাংক ইউ ডক্টর মোমিনুর রশিদ স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে এই ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে কোন ধরনের প্যাডাগজি হতে পারে, অ্যাসেসমেন্ট হতে পারে, এই বিষয়গুলো আমাদের জানার ছিল। তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য স্যারকে। জি, আমি
ডক্টর নজরুল ইসলাম স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে স্যার আপনি তো সবার বক্তব্য শুনলেন, যদি একটু সামারাইজ দু একটি জিনিস অ্যাড করেন তাহলে আমরা একটু উপকৃত হই। যে ডক্টর নজরুল ইসলাম স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার স্যার মনে হয় অফলাইনে চলে গিয়েছে। স্যার আসছে আচ্ছা Yes. জি স্যার, আপনি তো সবার বক্তব্য শুনলেন স্যার। যদি আপনি মনে করেন একটি পয়েন্ট অ্যাড করা দরকার তাহলে আপনি স্যার অ্যাড করতে পারেন স্যার। জি স্যার, নেই সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু আসতে চাচ্ছি মাহবুব স্যারের কাছে। জি মাহবুব স্যার, আপনি যদি বলেন আসলে এখন আমাদের অনলাইন বিষয়গুলা, ক্লাসরুম এবং এইগুলো অনেক ক্ষেত্রে আমাদের টিচারদের আসলে আমরা কিভাবে ট্রেনিং দিতে পারি বলে আপনি বিশ্বাস করেন? থ্যাংক ইউ। আসলে আমি আসলে প্রফেসর মোস্তফা কামাল ভাই এবং ডক্টর মমিনুর রশিদ ওনাদের কথা থেকেই বলছি যে আসলে আমাদের বাংলাদেশের থেকে যে আমাদের অনেক সময় কথা আসছে যে পাবলিক ভার্সিটি গুলো কেন যাচ্ছে না, আসলে এইটা একটু চ্যালেঞ্জ। কারণ আপনি যখন একটা কোর্স, যেমন আমাদের ইউনিভার্সিটি গুলোর কি হয়েছে, ইউনিভার্সিটি গুলো একটা কোর্সে রানিং করেছে, কোর্সটা ডিজাইন করা ছিল একরকম ভাবে, হঠাৎ করে কোর্স গুলো বন্ধ হয়ে গিয়েছে। তো যখন হঠাৎ করে কোশ্চেন গুলো কোর্সটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু একটু ডিফারেন্স আসে। যখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যেটা করতে পেরেছে যে তারা তাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া তারা খুব অতি দ্রুত চেঞ্জ করতে পেরেছে, কিন্তু অনেক পাবলিক ভার্সিটিতে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো ঠিক করার জন্য আসলে অনেক বডিজ আছে, যেমন একাডেমিক কাউন্সিল, ডিনস কাউন্সিল। দিস ইজ এ লং প্রসেস। সো পাবলিক ভার্সিটি ওরকম ফ্লেক্সিবিলিটি কিন্তু দেখাতে পারে নাই। তো যেটা প্রাইভেট ভার্সিটি গুলো করেছে তারা একটা ব্লেন্ডেড স্টাইল নিয়ে আসছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এবং আমি মনে করি যে এখন এই অভিজ্ঞতা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, বাট এটা খুব ভালো অভিজ্ঞতা। কারণ আমরা যখন অফলাইনে ফেস টু ফেস টিচিং দিচ্ছি তখন অ্যাসেসমেন্ট একরকম হয়, আবার যখন আমরা অনলাইনে অ্যাসেসমেন্ট করছি, যে আমরা এই যে রিডিং দিচ্ছি, কুইক কুইজ নিচ্ছি, কেস স্টাডি দিচ্ছি, এইতে কিন্তু আর এক ধরনের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে এবং এটা কিন্তু খুবই জরুরি। কিন্তু সবচেয়ে সমস্যা হয়ে গিয়েছে যে এই আমরা যারা টেকনিক্যাল ইউনিভার্সিটিস তাদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাসগুলা কন্ডাক্ট করা, ইনফ্যাক্ট আসলে এখন বিশ্বব্যাপী কিন্তু মুক্স, যেটা কামাল ভাই বলছিল যে ম্যাসিভ ওপেন অনলাইন ক্লাসেস, এইটা জনপ্রিয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এইটা বাংলাদেশের জন্য কিন্তু একটা নতুন অপরচুনিটি তৈরি করছে। কিন্তু যে কোর্সটা আমি অনলাইনে দিব বা যে কোর্সটা আমি অনলাইনে অফার করব তার কিন্তু ইন্টারনেট লার্নিং আউটকাম থেকে শুরু করে তার কন্টেন্ট, তার মেথড সব কিন্তু অনলাইন বেসিসে আমি তৈরি করে নিব, যেটা ওপেন ইউনিভার্সিটির জন্য আসলে খুব একটা সমস্যা হচ্ছে না, কারণ তারা এটা ইউজ টু, তারা সেই ইকোসিস্টেমেই 10 বছর ধরে বা 12 বছর বা জন্ম থেকেই তারা সেই ইকোসিস্টেমে বড় হয়েছে। কোর্সগুলো ওইভাবে ডিজাইন করা, কিন্তু আমাদের কোর্সগুলো ওইভাবে ডিজাইন করা না। কিন্তু এখানেই কিন্তু ডক্টর মমিনুর রশিদ ভাই একটা দারুণ কথা বলেছে যে আমরা একটা স্পেশাল ইমার্জেন্সিতে আছি। এই ইমার্জেন্সিতে আপনি তো বসে থাকতে পারবেন না। এখন আপনি একটা জায়গায় যাচ্ছেন, রাস্তায় একটা নদী পড়েছে, আপনি এখন সাঁতার জানেন না, ধরেন আমার মতো, তো আপনি কি ওখানে বসে থাকবেন নাকি ব্যাক করে আসবেন? অবভিয়াসলি আপনি চিন্তা করবেন যে আপনি একটা ব্রিজ বানাবেন। সো আমরা যখন একটা মধ্যবর্তী জায়গায় এসে স্টাক হয়ে গিয়েছি, সেহেতু আমাদের একটা মধ্যবর্তী পন্থা হিসাবেও আমাদের এটা অনলাইন এডুকেশনটাকে আমাকে চালু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ল্যাবগুলো সেগুলো কিন্তু আপাতত বন্ধ রাখতে পারি, বা ফ্যাকাল্টিরা কিন্তু ইচ্ছা করলেই সে কিন্তু নিজে যে তার মোবাইল ক্যামেরা দিয়ে অথবা যে কোনো একটা ক্যামেরা দিয়ে তার এক্সপেরিমেন্ট গুলো কিন্তু ভিডিও করতে পারে, এবং ভিডিও করে কিন্তু সে ছাত্রদের কাছে শেয়ার করতে পারে, তাই না? দেখেন, আগে মানুষ চারকোল দিয়ে ছবি আঁকতো, তারপরে পেন্সিল ইউজ করা শুরু করলো, আর এখন অনেকেই কিন্তু আইপ্যাডে ছবি আঁকছে। তো আসলে আমরা তো অ্যাডাপ্টেশনটা আমাদের করতে হবে। আমাকে অনেকেই বলে যে একটা টাইট্রেশন আমি কিভাবে করব, কিন্তু আমরা অনেকেই জানি না, বা অনেকেই জানি এগুলো যারা আইআর এর এবং কামাল ভাইদের কাছে এগুলো মনে হচ্ছে, আমার কথাবার্তা হয়তো মনে হচ্ছে যে আমি আসলে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, কারণ এগুলো খুব জানা কথা ওনাদের। ভার্চুয়াল ল্যাবস আছে,
সে ভার্চুয়াল ল্যাবগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে স্টুডেন্টদের আমরা 100% রিয়েল এক্সপিরিয়েন্স দিতে না পারলেও আমরা তো মোটামুটি একটা তাদেরকে পরিবেশ দিতে পারবো, জানাতে পারবো যে এই এক্সপেরিমেন্ট গুলো কিভাবে প্রসেস করে। তো এইভাবে কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে আমরা কিন্তু এই মানে চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে পারি। আর অনলাইন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু টিচারদের যেমন নিজকে ভেঙে গড়ার দরকার আছে, যে আমি কিভাবে টিচিং করাতাম ক্লাসরুমে আর আমি অনলাইনে কিভাবে ক্লাস করাবো, সেজন্য আমাকে নিজে থেকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে, যেমন আমি ম্যাথের একজন প্রফেসর হঠাৎ করে একদিন আমাকে বলেছে যে আপনি লেখালেখি করছেন, তো আমার এত বড় ম্যাথ আমি কিভাবে দেখাবো, আমার তো ব্ল্যাকবোর্ড নাই। কিন্তু অনলাইনে তো কত সুন্দর সুন্দর ব্ল্যাকবোর্ড পাওয়া যায়, হোয়াইট বোর্ড পাওয়া যায়, এবং ওখানে তো আরো ভালো, কারণ আমি যেটা লিখছি আমার লেখা অনেক বড় হয়ে গেলে আমাকে মুছতে হয়, আর অনলাইনে কিন্তু আমার মুছা লাগবে না, আমি স্ক্রল করে আপ এন্ড ডাউন যেতে পারছি, স্টুডেন্ট ওটা দেখতে পাচ্ছে, অথবা আমার লেকচারটা রেকর্ড হয়ে যাচ্ছে, সেটাতে আরো বেশি ভালো। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি আসলে কোন মেথডটা ফলো করতে যাচ্ছেন। সো আমি বলবো যে ই লার্নিং ইফেক্টিভনেস করার জন্য আমাদের তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে টেকনোলজি, আপনাকে রাইট টেকনোলজিটা চুজ করতে হবে যেটা আপনার কন্টেন্ট এবং আপনার স্টুডেন্ট তার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেকেন্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে আপনি এবং আপনার স্টুডেন্ট দুজনেই কিন্তু কিছু করার দরকার আছে। আমাকে একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, স্টুডেন্টদেরও কিন্তু একটু আগে মানে মুভ ফরওয়ার্ড করতে হবে, তাদেরকে বুঝতে হবে যে আমরা একটা স্পেশাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেহেতু আমাদেরও একটু মনোযোগ ধরে রাখতে হবে, কারণ অনলাইনে মনোযোগ ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। স্টুডেন্টরা কিন্তু অনেক সময় মানে বার্ন আউট ফিল করে। এট দ্য সেম টাইম এটাও ঠিক যে আমরা বলি যে যারা অনলাইন ইউজার তারা অনেক বেশি অ্যাক্টিভলি দেখছে, যে উদাহরণটা একটু আগে আমরা শুনলাম। সো স্টুডেন্টদের মোটিভেশনও থাকতে হবে, টিচারদেরও মোটিভেশন থাকতে হবে, দুইজনকেই কিন্তু একটু মুভ ফরওয়ার্ড করতে হবে। আর একটা কনটেক্সট, ইনফ্রাস্ট্রাকচারের কিছু প্রবলেম আমাদের আছে, কিন্তু এটাকে যতটুকু ওভারকাম করা যায়, এখন অনেকেই বলে, অনেক শিক্ষাবিদ বলছেন যে আমি তো 100% স্টুডেন্টকে আমি ক্লাসের মধ্যে আনতে চাচ্ছি না, তাই পাচ্ছি না। কিন্তু আপনি কি ওদের জন্য বসে থাকবেন কিনা? আপনি যদি সেই হিসেবে চিন্তা করেন, ডিজিটাল ডিভাইড আইটি, আমি একটা পত্রিকায় লিখেছিলাম মে মাসে, করোনা এবং করোনাকালীন শিক্ষা, সেখানে আমি বলেছিলাম যে আইটির সাথে ডিজিটাল ডিভাইড তার জন্ম থেকেই জড়িত, ডিজিটাল ডিভাইড অপবাদ অনেক আগে থেকেই আসবে। কিন্তু আমাদের এটা যে দরকারটা ছিল যে স্টুডেন্টদের কাছে ইনফ্রাস্ট্রাকচারের কিছু বেনিফিট দেওয়া, আমরা দেখি নাই, যখন একটা স্টুডেন্ট অলরেডি কোশ্চেন করেছে যে মোবাইল কোম্পানিগুলো কেন কিছু করছে না, আমি এটা লিখেছিলাম পত্রিকায় যে ডেফিনেটলি ইউনিভার্সিটি ভিসিরা তো বসতে পারে, ইউনিভার্সিটিরা ভিসিরা কিন্তু এ ধরনের স্টুডেন্টের জন্য স্পেশাল একটা প্যাকেজের ব্যবস্থা করতে পারে, অথবা মোবাইল কোম্পানিগুলোকে বলতে পারে, মোবাইল কোম্পানিগুলো কত প্যাকেজের আয়োজন করে, কিন্তু কই এই সময় কিন্তু তারা এই ধরনের কোনো প্যাকেজের আয়োজন করে নাই। কিন্তু আমি এটা বলছি যে কনটেক্সটটা ইম্পর্টেন্ট, এবং কনটেক্সটের আপনি হয়তো 100% স্টুডেন্টকে আনতে পারবেন না, কিন্তু আপনি যদি 10% স্টুডেন্টের জন্য বসে থাকেন তাহলে 90% স্টুডেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এর চেয়ে আপনি অনলাইনে চলে যান, অনলাইনে ক্লাসগুলো রেকর্ড করে রাখেন, যে স্টুডেন্ট 10% স্টুডেন্ট আপনার ক্লাস অ্যাক্সেস করতে পারবেন না, যখন যদি আল্লাহ চায় আমরা করোনা চলে যায়, ওই 10% স্টুডেন্টকে আপনারা পার্সোনালি টিচিং দিয়ে তাদেরকে 90% স্টুডেন্ট সমমানে নিয়ে তারপরে আপনারা পরীক্ষায় চলে যান। আর এখন কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনলাইনে অ্যাসেসমেন্ট করা একটু কঠিন, কিন্তু বহির্বিশ্ব কিন্তু বসে নাই। যেমন হংকং ইউনিভার্সিটির উদাহরণ দিলেন ভাইয়া, আমি যেটা যতটুকু জানি যে আমেরিকার অনেক ইউনিভার্সিটি, আমি নিজেও হংকং থেকে পিএইচডি করেছি, আমার স্টুডেন্ট আমার এখনো ওখানে কমিউনিকেশন আছে, ওরা কিন্তু রেসপন্ডাস সিস্টেম নামে একটা সিস্টেম ইউজ করছে এবং স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিচ্ছে, এবং এতে কিন্তু যেটাকে আমরা ব্রাউজার লকডাউন, যে স্টুডেন্টরা অনলাইনে পরীক্ষা দিবে কিন্তু সে পার্টিকুলার ব্রাউজার ছাড়া অন্য ব্রাউজার ইউজ করতে পারবে না। তো এই ধরনের কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেল অনেক সিস্টেম আছে, হয়তোবা 1 মাস 2 মাসের মধ্যে ইউনিভার্সিটি গুলোর এই ধরনের টেকনিকে যাওয়া সম্ভব না, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো চিন্তা করতে পারে যদিও, কারণ ওনাদের ফ্লেক্সিবিলিটির জন্য, বাট অদূর ভবিষ্যতে আমি দেখবো যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো অনলাইনে পরীক্ষা নিচ্ছে এবং এই ধরনের টেকনিক ইউজ করছে, যেখানে আসলে আমরা ঠিক মতো প্রক্টরিং করতে পারবো। তো আমি মনে করি যে আসলে আমাদের নিজেদের ইচ্ছা, মোটিভেশন, এই মোটিভেশনের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই এই অনলাইন এডুকেশনকে ইফেক্টিভ করতে সক্ষম হবে। থ্যাংক ইউ। জি প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুনুল আলম স্যার, একটা কোশ্চেন আসছে, সেটার উত্তর যদি আপনি এক্স্যাক্টলি শর্টলি দেন ভালো হয়, কারণ অ্যাকচুয়ালি
লিখেছে যে there comes a question in online system that how can the student from technical sector can sit for the final exam, what will be the procedure? Actually procedure জানতে চাচ্ছে সে। ওকে, আমি তো এইটা জি ওকে, আচ্ছা আমি যদি একটু Okay. অ্যাড করি, আসলে প্রসিডিউর কি সদিচ্ছা, যে উইলিংনেস, এটাই কি প্রসিডিউর? যে আপনি একটু বলতে পারেন। আমি বলবো। আচ্ছা, আসলে আমি যেহেতু টেকনিক্যাল ইউনিভার্সিটি, আসলে একটু চ্যালেঞ্জিং, ডেফিনেটলি টেকনিক্যাল ইউনিভার্সিটির জন্য চ্যালেঞ্জিং, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে আপনার ইউনিভার্সিটি ইনস্ট্রাকচারকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে কিনা। হ্যাঁ, ইনস্ট্রাকচার তার কন্টেন্ট খুব ভালো জানে, সে জানে যে একটা স্টুডেন্টকে কিভাবে অ্যাসেস করলে তার বেস্ট অ্যাসেসমেন্টটা চলে আসবে। সো সেক্ষেত্রে আগে যে প্ল্যান করা ছিল যে আমি এইভাবে আমরা অ্যাসেসমেন্টে যাব, যেটা সামেটিভ অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার অ্যাসেসমেন্টটাকে ব্রেকডাউন করতে পারি বিভিন্ন কম্পোনেন্টে। সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা টিচার বা ফ্যাকাল্টি, তাদেরকে হচ্ছে একটু এম্পাওয়ার করতে হবে ইউনিভার্সিটি থেকে, এবং ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সে তার কম্পোনেন্ট গুলোকে বিভিন্ন কম্পোনেন্ট, স্মলার কম্পোনেন্টকে ভাগ করে নিতে পারে এবং সেই অনুযায়ী তাকে অ্যাসাইনমেন্ট দিতে পারে। হ্যাঁ, ইভেন দেখেন আমরা এখন বলতাম যে ফিজিক্সের এক্সপেরিমেন্টও সম্ভব না অনলাইনে, বাট ভার্চুয়াল ল্যাব আইডিয়াটা ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এ ধরনের পিওর সায়েন্সের আইডিয়া গুলো কিন্তু আপনাকে আপনার স্টুডেন্টকে আপনি অ্যাসেসমেন্ট করার সুবিধা দিচ্ছে। আপনি যদি সেটা ব্যবস্থা নাও করতে পারেন, তারপরও আপনাকে সার্চ করতে হবে, টেকনিক্স আছে, টেকনিকটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আমি আমার কন্টেন্ট জানি, আমি জানি যে আমার কন্টেন্ট থেকে আমি কিভাবে নিতে পারবো। সেক্ষেত্রে টিচারদেরও এম্পাওয়ার করতে হবে, তার সাথেও ইউনিভার্সিটিকেও চিন্তা করতে হবে টিচারদের সাথে বসে যে আমরা মধ্যবর্তী কোন পন্থা অবলম্বন করব, যাতে আমরা এই সুপার ন্যাচারাল সুপার অ্যাবনর্মাল সিচুয়েশনটা আমরা ওভারকাম করতে পারি। অবশ্যই এই পরিস্থিতির উন্নতি হবে। জি, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুল আলম স্যারকে। যেহেতু আমরা কিছু কোয়েশ্চেন পেয়েছি, আমরা আসতে চাই। মাইশনি কোয়েশ্চেন করছে, যেহেতু বলতেছে যে করোনাকালীন সময়ে আমরা ছাত্ররা অনলাইনে ক্লাস করে এক্সাম দিতে চাচ্ছি, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো থেকে যথাযথ পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? যদি এই কোয়েশ্চেনটা, যে মমিনুর রশিদ স্যার আছেন আমাদের, ছাত্রছাত্রীর ইচ্ছা আছে অবশ্যই, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো যথাযথ পদক্ষেপের অভাবে তারা নিতে পারছে না। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। জি স্যার। আসলে বিশ্ববিদ্যালয়, থ্যাংক ইউ। আসলে আমি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নই, সুতরাং উত্তরটা আমার জন্য দেওয়া একটু টাফ। আর একটা হ্যাঁ, তারপর আমি বলছি যে হ্যাঁ, সেটা হলো যে প্রথমে দেখেন ইউজিসি তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর যে হায়ার অথরিটি, সেটা হচ্ছে ইউজিসি। ইউজিসি বলে দিয়েছে 15 জুন পর্যন্ত কোনো ক্লাস নেওয়া যাবে না। তারা কিন্তু বলে দিয়েছেন যে 15 জুন পর্যন্ত আপনার ক্লাস নেওয়া যাবে। তারা বলছেন যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় এক্সিস্টিং সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী তারা মানে কোনো অনলাইন যাওয়া খুবই মানে কঠিন এবং সম্ভব না, তারা বলে দিয়েছেন, যেটা পেপারে এসছেন। এবং সেই সাথে তারা বলেছেন যে 15 তারিখ পর্যন্ত, 15 জুন পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়কে বলেছে আপনি অনলাইন যাবেন না। এখন দেখেন, যদি ইউজিসি বলে থাকেন এই ধরনের কথাবার্তা, ইউজিসি তো আরো আমি মনে করি বলা দরকার ছিল যে আমরা আপনাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিচ্ছি, আপনার আমি যা যা দরকার, যদি শিক্ষকের যদি কোনো ল্যাপটপ না থাকে ল্যাপটপ দেব, ছাত্রের ল্যাপটপ না থাকে ল্যাপটপ দেব, ওয়াইফাই না থাকলে ওয়াইফাই দেব। তাদের যেটা দরকার ছিল ইউনিভার্সিটি, যেটা যে মোবাইল কোম্পানিগুলোর সাথে যারা ডেটা সাপ্লাই দিচ্ছে তাদের সাথে কিন্তু একটা পার্টনারশিপ করে দেওয়া। হ্যাঁ, এটা একটা দিক হলো, যেটা মোবাইল যারা ডিভাইস কেনা দরকার তাদের সাথে পার্টনারশিপ করে দেওয়া, এবং তাদেরকে স্টুডেন্ট যাদের ডিভাইস নাই তারা যেন চিপ 100 টাকা 200 টাকা দিয়ে যেন একটা ডিভাইস ক্রয় করতে পারে, বাকি টাকা সে পরবর্তীতে দেবে। অথবা গভর্নমেন্ট এই জায়গায় একটা প্রণোদনা দিতে পারে। দেখেন গার্মেন্টস এর জন্য কিন্তু গভর্নমেন্ট একটা প্রণোদনা আছে কিনা। তাহলে গার্মেন্ট যদি একটা বড় জায়গা সেক্টর যদি সেই জায়গায় হয়, শিক্ষা কি বড় সেক্টর না, যেখানে আপনি বলেছে যে যদি আপনি 100 বছরের প্ল্যান করেন তাহলে আপনি শিক্ষা দেন মানুষকে। এই শিক্ষার মতো একটা বড় জায়গায়, সেই জায়গায় নিয়ে কিন্তু আমাদের তেমন একটা মানে কাজ করছে না, মানে আমরা যেন চুপচাপ বসে আছি। কারণ এই যে ছেলেপেলেরা যত ঘুমিয়ে থাকবে তত মনে হয় যেন শান্ত থাকবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু এই ছেলেপেলেদের বেকার হয়ে যাচ্ছে, তারা যা শিখেছে আনলার্ন হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো জটিল একটা অবস্থা হয়ে যাচ্ছে এবং দিন যত যাবে আরো তত খারাপ হয়ে যাচ্ছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউ কেউ বলছেন যে, যেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, যে ভাইস চ্যান্সেলর স্যার বলেছেন যে অনলাইনে আমরা যাব, কিন্তু তিনি কিন্তু বলছেন না যে কবে যাবে।
এটি কিন্তু ফিক্স করে বলছেন না, কিন্তু কেন তিনি বলছেন না সেটা আমি বলতে পারবো না, হয়তো স্যার সেটা বলতে পারবেন না, কর্তৃপক্ষ যারা আছে তারা হয়তো রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আমাদের জিনিসটা তো আমাদের আইআর যদি শিক্ষা গবেষণা এসেছে, আমি ডিরেক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের কোনো নির্দেশনা এসছে কিনা উপমহল থেকে, তিনি বলেছেন না আমাদের উপমহল থেকে কোনো চিঠিও আসে নাই, কোনো কিছু আসে নাই, এটা 3 দিন আগেকার কথা। তো সুতরাং এই যে ব্যাপারটা, তা যদি চিঠি না আসে থাকে আমরা কিভাবে প্রস্তুত হব? কিন্তু অলরেডি আমরা 3টা মাস কিন্তু চলে গেছে, আমাদের প্রায় 8 লক্ষ থেকে 10 লক্ষ শিক্ষার্থী তারা বসে আছে। তারা এই যে বসে থাকার কারণে তাদের যে কি পরিমাণ, তাদের কিন্তু খাবার খরচ আছে, তাদের কিন্তু এই যে দৈনন্দিন জীবনের খরচ আছে, সব সময় চলে যাচ্ছে, তাদের বয়সও চলে যাচ্ছে, তাদের যে বিসিএস দেবে বা জবের যে একটা বয়স আছে সেটাও কিন্তু চলে যাচ্ছে, অনেক সময় লুজার হচ্ছে। এবং 3 মাস কিন্তু 3 মাস না, এই 3 মাসের লক আপনি অনেক দিন লাগবে। হ্যাঁ, কারণ এটা নর্মাল হতে সময় লাগবে। তো সুতরাং আমার যেটা মনে হয়, আমি রিকোয়েস্ট করি যে যারা পাবলিক ইউনিভার্সিটি যারা আছেন তারা যেন তাড়াতাড়ি শুরু করেন। তাড়াতাড়ি শুরু করা মানে এটা না যে উইদাউট প্ল্যান তারা শুরু করে, তারা আমার স্টুডেন্টকে রেডি করতে হবে। যেমন এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা ইজিসি কে বলেছে যে আমরা তাদের ফান্ড করে দিতে চাই, আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু কবে এই সহযোগিতা করবে? আমাদের তো দিন চলে যাচ্ছে রে ভাই। গার্মেন্টস তো 2 দিন বন্ধ থাকেনি, শিক্ষা কেন 2 দিন বন্ধ থাকবে? ইউনিভার্সিটি বন্ধ থাকতে পারে কিন্তু লার্নিং বন্ধ থাকবে না, আমার অনলাইন লার্নিং এ চলবে। আমাদের কাছে সারা বিশ্বে এক্সাম্পল আছে, বাংলাদেশে এক্সাম্পল আছে, স্কুল লেভেল এক্সাম্পল আছে, কলেজ লেভেল এক্সাম্পল আছে, শুধু পাবলিক ইউনিভার্সিটি লেভেলে আমরা সেখানেও আমাদের কয়েকটা এক্সাম্পল আছে। আমাদের যে জায়গাটায় দরকার, আমরা রিকোয়েস্ট করব যে স্টুডেন্টদের স্বার্থে, স্টুডেন্টরা অনেকে হয়তো ভয় পাচ্ছে, তাদের অর্থনীতি খারাপ মনে করছে, কিন্তু এই যাদের খারাপ আছে তাদেরকে আমাদের সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা যখন অনলাইন যাওয়ার আগেই তো আমাদের তার সাথে কানেক্টেড হবে, শুধু আমাদের সার্ভে করতে হবে যে আমার কতজন স্টুডেন্টের ডিভাইস লাগবে, কোন ধরনের ডিভাইস লাগবে, সেই বিষয়গুলো আমাদের প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা ডিপার্টমেন্ট সার্ভে করতে হবে। এবং ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু সেটা বলেছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, যে আপনারা আপনাদের অনলাইন শুরু করেন, যদি কোথাও সমস্যা হয় সেটা আমাদের জানান, আমরা সেই ব্যবস্থাটা করব। কিন্তু এখনো কোনো চিঠিপত্র হয়তো আসেনি, আমি জানি না, হয়তো আমাদের ডিরেক্টর বলতে পারবেন। কিন্তু যেটা হলো আমাদের শুরুটা করতে হবে, এখন শুরু যাবো কি যাবো না সেই ডিবেট নাই, আমাদের যেতে হবে, এবং ইমিডিয়েটলি এবং উইথ প্রিপারেশন। জি রশিদ ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই, যদি সময় দেন একটু। যেমন দেখেন ইউজিসি আমাদের কিন্তু একটা সার্ভে করেছে, বিগ সার্ভে, তো ওখানে আপনারা হয়তো যা সবাই আমরা করেছি, অ্যাটেন্ড করেছি ওই সার্ভেতে। তো ওখানে কিন্তু কোশ্চেন ছিল যে ট্রেনিং এর জন্য কতদিন সময় লাগবে। তো ওখানে বিভিন্ন স্কেল ছিল, কিন্তু আমি তো মনে করি ট্রেনিং এর জন্য 3 ঘন্টা এনাফ। কারণ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, এটা আমরা বিলিভ করি যে তারা হচ্ছে স্মার্টার, তাই না? তো স্মার্টার লোকের এই টেকনোলজি যেটাই হোক না কেন, আপনি যে সাবজেক্টই পড়ান, এটা 3 ঘন্টার একটা ট্রেনিং এই কিন্তু তার জন্য এনাফ। বাকিটা তিনি কিন্তু সে নিজেই আয়োজন করে নিতে পারবে। কিন্তু আমার যেটা খুব মানে মজা লেগেছে যে ইউজিসি বলছে যে আপনি ইচ্ছুক কিনা, তাই না? আসলে ইউজিসি তো এখন ইচ্ছুক এই কোশ্চেন আপনার জিজ্ঞাসা করা উচিত না। আজকে হেকেপে দুই টার্মে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়গুলো ফান্ড দিয়েছে, ইআরপি ইনস্টলেশন করেছে, সেটা কোন ইউনিভার্সিটি করেছে, কোন ইউনিভার্সিটি করে নাই। তারপরে বাংলাদেশের 95% ইউনিভার্সিটিতে আজকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নাই। আমার তো শুনে খুবই ভালো লাগলো, মোস্তফা কামাল ভাই বলছে যে ওনাদের মডিউল আছে। আমরা যারা বাইরে পড়াশোনা করেছে আমরা জানি যে স্টুডেন্টরা শুধুমাত্র ক্লাসরুমে ইন্টারাকশন করে না, অনলাইনেও ইন্টারাকশন করে। আমি একটা কোর্সে টিয়েছিলাম, আমার কাজই ছিল স্টুডেন্টরা অনলাইনে ইন্টারাকশন করে কিনা, ক্লাস কন্টেন্ট নিয়ে কাজ করে কিনা। এক সেমিস্টার শুধু আমি ওটাই দেখেছি। তো আমার এই ব্ল্যাকবোর্ড বা মডিউলের মতো সিস্টেম আমাদের এখানে নাই। প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো বা কিছু ডেভেলপ করেছে, কিন্তু আজকে যখন আপনি আইটিতে সাপোর্ট দিয়েছেন ইউনিভার্সিটি গুলোকে, ইউজিসি, এডিবি ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের এত টাকা খরচ করেছেন, স্টুডেন্ট ট্রেনিং দিয়েছেন ইন্টারনাল লার্নিং আউটকাম সম্বন্ধে, এখন কেন আপনি জিজ্ঞেস করছেন ইউনিভার্সিটি গুলোকে যে আপনি ইচ্ছুক কিনা? আপনি বলবেন আপনারা অনলাইনে যান, আমরা সাপোর্ট দিচ্ছি, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে যে ইউজিসি ছাত্রদের কনসার্ন অনেকখানি নিয়েছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা বলি যে আইটি ইমপ্লিমেন্টেশন, আমি যদি ইনফরমেশন সিস্টেমের স্টুডেন্ট, আমি বলি যে আইটি ইমপ্লিমেন্টেশন করার জন্য আপনার টপ ম্যানেজমেন্ট সাপোর্ট লাগে। আর এই টপ ম্যানেজমেন্ট তো গভর্নমেন্ট ডিজিটাল বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে, হোয়াই নট এখানে টপ ম্যানেজমেন্ট সাপোর্ট বা টপ ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেশন বা প্রেশারটা আমরা দেখছি না। শিক্ষাকে আমরা তাহলে দেখছি যে এটা অউৎপাদনশীল খাত। দুঃখজনক, রশিদ ভাইয়ের সাথে আমিও বলতে চাই এটা সবচেয়ে বেশি উৎপাদনশীল খাত। সো আপনাকেও এখানে মনোযোগ দিতে হবে। ধন্যবাদ। অবশ্যই, কারণ শিক্ষাতে একটি বিনিয়োগ, এখানে মানব সম্পদ উন্নয়ন যেহেতু আমরা করি সবসময়, অবশ্যই এখানে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আদারওয়াইজ তো কোনো জাতি আগাতে পারবে না। সবকিছুই থাকুক, তার শিক্ষা নাই,
যেটা আমরা দেখছি রোহিঙ্গারা আজকে তাদের শিক্ষা না থাকার কারণে ওই দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছে। সুতরাং অবশ্যই শিক্ষায় ইনভেস্ট করতে হবে। জি, আমরা একটু যদি একটি কোয়েশ্চেন নিয়ে আসি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারের কাছে। একজন কোয়েশ্চেন করেছে মোবাইল প্যাকেজ নিয়ে, যে মোবাইল কোম্পানিগুলো কি স্টুডেন্টদের জন্য প্যাকেজ সিস্টেম করতে পারেন, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কিছু অনুদান দিতে পারেন? ধন্যবাদ। ই লার্নিং এর জন্য নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো হওয়া দরকার। স্যার, আপনি যদি বলেন যে আসলে কেন আমরা এই যে মোবাইল কোম্পানিগুলোর সাথে, সেটা ইউজিসি সহ বিশ্ববিদ্যালয়ের সাথে তারা নেগোশিয়েট করতে পারে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি বিভিন্ন বিষয়ে তারা পাওয়ার এক্সারসাইজ করে, কিন্তু এই বিষয়ে তারা খুব সাইলেন্ট ভূমিকা পালন করছে বলে আমরা আসলে অবজারভেশনে আসছে। কিন্তু গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে যে এটা অনলাইন ক্লাস বাস্তবায়নে, সেক্ষেত্রে আমাদের এত অনীহা কেন? জি স্যার, একটু যদি বলেন। থ্যাংক ইউ। আসলে এই কোশ্চেনের উত্তর আমি দেওয়ার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট পারসন না, তবে আমি ফ্রম ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ থেকে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে কোনো প্রতিষ্ঠানে আমরা দেখি যে 80-20 একটা ফর্মুলা আছে, আমরা জানি। সেটা হচ্ছে 20% কাজ করে হচ্ছে টপ লেভেল অথরিটি, পলিসি মেকার্স, এবং যে কাজগুলি করে সে কাজটা টোটাল 100% অর্গানাইজেশনের উপরে তার ইম্প্যাক্ট হয়। দ্যাট মিনস দে work 20%, they do 20% job and creates 80% value of the organization. আর বাকি 80% লোক যত কাজ করে তাদের ফলে they create 20% value, অর্থাৎ 80-20। এখন তাহলে আমরা যারা 80% এর মধ্যে আছি, নট পলিসি মেকার্স, আমরা 80% কাজ করছি, কিন্তু উই আর ক্রিয়েটিং 20% ভ্যালু অফ দ্য অর্গানাইজেশন। তাহলে ওই যে 80% ভ্যালু ক্রিয়েট করার জন্য যে 20% কাজ করা দরকার টপ লেভেলে, আমার মনে হয় সেখানে অ্যাড্রেস করা আমার মনে হয় প্রয়োজন। যেমন আজকের আলোচনায় যে বিষয়টা বেরোয় আসলো, আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং আমরাও ছাত্রদের এখনো আমরা পড়াচ্ছি, সবাই এখানে ছাত্রদের কানেকশনে আছেন, সেটা হচ্ছে যে আমাদের অজানা থেকে এক ধরনের অস্পষ্টতা, এবং অস্পষ্টতা থেকে এক ধরনের সন্দেহ আমাদের মধ্যে কাজ করে। যেমন প্রফেসর মোমিনুর রশিদ কারেক্টলি বলছেন যে ফেয়ারনেস এনশিওর করা যাচ্ছে কিনা ইন আওয়ার ইভালুয়েশন সিস্টেম, ইন অনলাইন টিচিং লার্নিং প্রসেস। ফেয়ারনেস এনশিওর করার উপায় কি? হাউ টু এনশিওর দ্য ফেয়ারনেস? আপনারা জানেন যে সরকারি বিশ্ববিদ্যালয়ে ডাবল এক্সামিনার সিস্টেম এখনো আছে। এমনকি ডাবল এক্সামিনার সিস্টেমে বলা হয়েছে, আমরা দেখলাম আই ওয়াজ এ টিচার অফ খুলনা ইউনিভার্সিটি, এক সময় দেখলাম যে ডাবল এক্সামিনার সিস্টেমে হ্যালো, এক সময় আমি শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি আমরা। জি জি, শুনতে পাচ্ছি আমরা। শোনা যাচ্ছে? পাচ্ছি আমরা। হ্যালো, আমরা একটু, হ্যাঁ জি, আমরা শুনতে পাচ্ছি স্যার। স্যার কন্টিনিউ করেন। শুনতে পাচ্ছি। জি জি জি। হ্যালো, জি স্যার, আমার মনে হয় একটু স্যারের লাইনটাতে একটু ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, আমাদের মধ্যে একজন ছাত্র আছেন, উনি অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করছেন, যে মোহাম্মদ নাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। আপনি তো 3-4 মাস যাবত ক্লাস করছেন, আসলে আপনার অনলাইন ক্লাসের অবজারভেশনটা কি? থ্যাংক ইউ স্যার, আমাকে এই গুরুত্বপূর্ণ ডিসকাশনে সুযোগ দেওয়ার জন্য। স্যার, প্রথম দিকে আমাদের একটু অনীহা থাকলেও পরে আমরা অনেকটা ওভারকাম করেছি, কারণ প্রথমে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে স্যার ইন্টারনেট স্পিড অ্যান্ড ইন্টারনেট কস্ট। স্যার, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারটাতে আমাদের অনেক হেল্প করেছে। শুরুর দিকে আমাদের একটু প্রবলেম হলো, পরে আমাদের ভিসি স্যার আমাদের যাদের ইন্টারনেট প্রবলেম আছে, মানে যারা ঢাকার বাইরে চলে গিয়েছিল, তাদেরকে ইন্টারনেট কেনার জন্য আমাদের প্যাকেজ দিয়েছিল। দেন হচ্ছে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে তাদের জন্য আলাদা অনুদান দিয়েছিল। সো এইসব সহযোগিতার জন্য আমরা অনেকটা ওভারকাম করে এই সেমিস্টারটা জানুয়ারি টু জুন আমরা শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো আমাদের এই সেমিস্টারটা মোটামুটি প্রায় সবগুলো ক্লাসই মানে লাস্টের দিকে মার্চ থেকে জুন পর্যন্ত সবগুলোই অনলাইনে শেষ হয়েছে। এভাবে আমরা হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের জিনিসটা ওভারকাম করেছি। কিন্তু স্যার, আমার কিছু কোশ্চেন ছিল। আমি একটা পাইলট স্টাডি করেছিলাম, ইফেক্টিভনেস অফ ই লার্নিং ডিউরিং দ্য প্যান্ডেমিক। সো ওইটাতে দেখছি যে 40% স্টুডেন্টস স্যার মোবাইল ইন্টারনেট ইউজ করে অনলাইন ক্লাসের জন্য, যেখানে গ্লোবাল অ্যাভারেজ মোবাইল ইন্টারনেট স্পিড হচ্ছে স্যার 33.71 Mbps, সেখানে বাংলাদেশের অ্যাভারেজ স্পিড হচ্ছে 10.76 Mbps মাত্র। গ্লোবাল র্যাঙ্কে 138টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্ক হচ্ছে 130।
সো আমার কোশ্চেন প্রফেসর মোস্তফা আজাদ কামাল স্যারের কাছে যে এই অবস্থায় কিভাবে আমরা মানে প্যান্ডেমিকের পরেও আমরা এই নিউ নর্মালটা কন্টিনিউ করতে পারি, মানে কিভাবে আমরা অনলাইন ক্লাসটা আমাদের অফলাইন ক্লাসের সাথেও কন্টিনিউ করতে পারি যদি না আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আরো বেশি হয়। জি 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 প্রফেসর মোস্তফা আজাদ কামাল স্যার। জি আসলে এটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে। মোবাইল, কম্পিউটার বা ডেটা এগুলো ম্যাটার না, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমি প্রথমেই বলছি যে আপনি যদি ফান্ডামেন্টাল ট্রুথে যান যে আমি একটা লার্নার শিখবে, কি শিখবে, লার্নারকে কি শেখাবো সেটার জন্য আমার কিন্তু ম্যাপিং লাগবে, আমার ফিউচার ম্যাপিং করতে হবে, অপরচুনিটি ম্যাপিং করতে হবে এবং কনটেক্সট অ্যানালাইসিস করতে হবে। করার পর দেখা যায় অনেক ফ্রি টুল আছে। আমরা অনেক সময় একটা প্ল্যাটফর্ম নিয়ে মাথা খারাপ হয়ে যায় যে এই প্ল্যাটফর্মটা ইউজ না, অনেক ফ্রি টুল আছে, অনেক ফ্রি রিসোর্স আছে। যেমন আমরা যে বইগুলো ইউনিভার্সিটি রেফার করি, কোন বইটা কপিরাইট ফ্রি, কোনটা ওপেন বুক। তাহলে আমি এই কপিরাইটেড বইটা যখন নীলক্ষেত থেকে একটা ছেলে কিনতে যায়, তাহলে সে কপিরাইটের ভায়োলেশন করছে, এটা ফটোকপি, টোটাল কপিরাইটের ভায়োলেশন। তাহলে আমি অ্যাজ এ টিচার কিভাবে আমি রেফার করি এটা? তাহলে অথচ অনলাইনে হাজার হাজার বই আছে যেগুলো ওপেন রিসোর্স, আমরা কোনোদিন দেখি না। আমার কথা হলো আগে ইনভলভ হতে হবে, প্রসেসে ইনভলভ না হয়ে যদি আমরা ডেটার কথা বলি, ইত্যাদির কথা বলি, এটা কাজ করবে না। আমার এক্সপিরিয়েন্স যেটা হলো ইনভলভ হলে তখন আপনি অল্টারনেটিভ খুঁজে পাবেন। যেটা আপনি বলছেন যে মোবাইলের যে বিষয়গুলো, এগুলোতে সলভ করা যায়, কারণ এটা আসলে কিছু আছে যে রাষ্ট্রীয় লেভেলে, কিছু আছে প্রাতিষ্ঠানিক লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেল আপনার কিছু করার নাই। এখন প্রতিষ্ঠান এবং রাষ্ট্র মোবাইল কোম্পানিগুলোর সাথে বসে এখানে কি করা যেতে পারে, এখানে স্পিড কেমনে বাড়ানো যেতে পারে, দরকার হলে এখানে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, কিছু করার তো নাই। এটা খুব বিগ প্রবলেম না যদি এখানে সবকিছু যদি ঠিক থাকে, সরকার এবং প্রতিষ্ঠানগুলো যদি সক্রিয় হয়, বিশেষ করে মনিরুল ভাই যেটা বললেন যে ইউজিসি কে সক্রিয় রোল প্লে করতে হবে। ইউজিসি যদি নিজেরা ইনভলভ না হয়, খালি একটা রিপোর্ট ধরেন, যেমন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আমরা কিন্তু প্রথম থেকে অনলাইন ক্লাস নিচ্ছি, এটা তো পাবলিক ইউনিভার্সিটি, রিপোর্টের মধ্যে কিন্তু ওপেন ইউনিভার্সিটির নামটা আসে না। তো আমি যেটা বলছি যে এইগুলো ক্ষেত্রে একদম সিরিয়াসলি বিষয়গুলো দেখতে হবে এবং ইনভলভ হতে হবে। আমরা কথা বললে হবে না, ইনভলভ হবে, আমি ঢুকবো, কাজ শুরু করব, তখন দেখবো যে হাজারটা অল্টারনেটিভ ওখানে আছে। সত্যিকার অর্থেই যদি আপনি লার্নিং বলেন, এখন আর কোনো লার্নিং এরকম একটা জায়গায় সীমাবদ্ধ না, এটা ডিস্ট্রিবিউটেড লার্নিং বলি আমরা। রিসোর্স বিভিন্ন জায়গায় আছে, টিচারের কাজ হলো কানেক্ট করে দেওয়া। সেক্ষেত্রে আপনি দেখবেন যে টেকনোলজির ইউজ আপনার অনেক বেশি যে করতে হবে তাও না। এখন কোভিড এর সময় এটা রেসপন্স করছে, কোভিড তো একটা অন্যরকম প্রবলেম, এখন আমরা রেসপন্স করছি কারণ আমরা প্রিপেয়ার্ড ছিলাম না। এখন আমরা কি সামনের দিকে একইভাবে যাবো, আবার কি ব্যাক করবো? কেন, আমি ওই কথাটাই বলছি যে আমার লার্নিং কি হওয়া উচিত, এটা ম্যাপিং করে আমার লার্নিং ডিজাইন করতে হবে। ডিজাইনের মধ্যে আমার যে যে জায়গায় অ্যাক্সেস আছে এগুলোকে বেশি ব্যবহার করতে হবে, যেগুলোতে টাকা লাগে কম, যেগুলো ফ্রি, যে বইয়ের কথা বলেন, টেকনোলজির কথা বলেন, এগুলো ব্যবহার করতে হবে প্রথম। তো সুতরাং আমি ইনভলভ না হলে যদি আমি ওইগুলো নিয়ে মাথা ব্যথা থাকে তাহলে তো হবে না। যেমন ধরেন টেকনোলজির কথা আসছে, যে টেকনিক্যাল কোর্স, আমি আপনাদেরকে জাস্ট কিছু এমনি তথ্য দেই যে এটা ওয়ার্ল্ডের যে মুখ, এগুলো তো ফুল অনলাইন। মুখে তো আসলে খুব বেশি একটা ফেসিলিটেশন হয় না, এবং ফেসিলিটিও পাবেন না। এখানে মেশিন লার্নিং এর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অফার করছে মেশিন লার্নিং এর উপর একটা কোর্স। এখানে আছে 361 মিলিয়ন স্টুডেন্টস এটাতে এনরোল হয়েছে এবং কমপ্লিট করেছে, 361 কমপ্লিট করেছে। তারপর আরেকটা খুব অবাক লাগবে, লার্নিং হাউ টু লার্ন, পাওয়ারফুল মেন্টাল টুলস টু হেল্প ইউ মাস্টার টট সাবজেক্টস। এখানে টাফ সাবজেক্ট, সরি, এখানে 1,18,997 11,897 মিলিয়ন স্টুডেন্ট কমপ্লিট করেছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেখেন, প্রোগ্রামিং ফর এভরিবডি, এটাতে 13,806 মিলিয়ন। প্রোগ্রামিং ফর এভরিবডি, এগুলো তো সব প্র্যাকটিক্যাল কোর্স। তাহলে এই কোর্সগুলো তারা কিভাবে কমপ্লিট করেছে? সুতরাং এটা ওই যে কিছুদিন আগে অভিজিৎ ব্যানার্জি একটা সাক্ষাৎকারে উনি বলেছেন আর কি, যে অনলাইন এডুকেশন ছাড়া সম্ভব না। ইভেন নর্মাল হয়ে গেল, অনলাইন এডুকেশন ছাড়া সম্ভব কি করে? আপনি সারা দেশের কয়টা লোকের কাছে পৌঁছতে পারেন? আপনারা জানেন যে আপনি যদি প্রাইমারি থেকে চিন্তা করেন, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কয়জন যাচ্ছে, সেকেন্ডারি থেকে ইন্টারমিডিয়েটে কয়জন যাচ্ছে, ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটি কয়জন আছে, এই যে ড্রপ আউট গুলো, যারা ফোর্স টু ড্রপ আউট, এই তাদেরকে আপনি ইনক্লুড করবেন কি করে আপনি যদি টেকনোলজি ইউজ না করেন? সুতরাং টেকনোলজির কোনো বিকল্প নাই, টেকনোলজি ইউজের কোনো বিকল্প নাই। এটা অনলাইন হোক,
আমরা যখন ই লার্নিং বলি, ই লার্নিং তো শুধু অনলাইন না, ই লার্নিং মানে ইলেকট্রনিক, ই মানে ইলেকট্রনিক, তাহলে যে কোনো ইলেকট্রনিক টুল ইউজ করে কিন্তু আমরা কাজটা করতে পারি। এই জন্য আমরা বলছি যে শুধুমাত্র এই অনলাইন, এখন সবাই একটা ফোকাস হয়ে গেছে অনলাইন অনলাইন অনলাইন। অনলাইন কেন চিন্তা করতে হবে? অনলাইন তো একটা মাত্র টুল, যেটা আমি ফেস টু ফেস যে লেকচারটা দিতাম এইটার একটা সাবস্টিটিউট, আর বাদ বাকি তো অনলাইন অনেক কিছু অফলাইনও করা সম্ভব। সুতরাং ডেটা সেভও করা সম্ভব। এটা ডিপেন্ড করে যারা টেকনিক্যাল লোক আছে, এখানে একটা টিম দরকার, যে টেকনিক্যাল লোক থাকবে, প্যাডাগজির লোক থাকবে, এবং যারা প্র্যাকটিশনার স্টুডেন্ট যারা আছে তারা থাকবে, এবং যারা রিসার্চার, যারা এই এডুকেশন নিয়ে, এডুকেশন ফিউচার নিয়ে রিসার্চ করে 21st স্কিল গুলো। একটা জিনিস আমি একটু শুধু শেষ করি একটা কথা বলে, যে আমরা যখন বলি 21st সেঞ্চুরি স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং বলেন, প্রবলেম কমপ্লেক্স প্রবলেম সলভিং বলেন, কমিউনিকেশন, আচ্ছা বলেন তো এই স্কিল গুলো ক্যাম্পাসে কি করে সম্ভব? আমার মাথায় আসে না যে ক্যাম্পাসে এই স্কিল গুলো ডেভেলপ করা সম্ভব। এই স্কিল গুলো যদি ডেভেলপ করতে হয় একটা স্টুডেন্টকে, তার কনটেক্সটে তাকে ইনভলভ হতে হবে। তা আজকে যে ছেলেগুলো বাইরে বসে আছে বাসায়, আপনি কিছুদিন আগে একটা স্টাডি দেখছি ইন্ডিয়াতে, যে ইঞ্জিনিয়ার যারা আইআইটির ইঞ্জিনিয়ার, আইআইটি থেকে পাশ করা, তাদের 85% তারা এমপ্লয়েবল না, তারা এমপ্লয়েড বাট এমপ্লয়েবল না, তারা পারফর্ম করতে পারছে না। কারণ কি? তাদের সফট স্কিল গুলো নাই। এই ছেলেগুলো যখন বাসায় বসে আছে, ওয়াই উই আর নট প্রমোটিং দিস সফট স্কিলস অ্যামং দি স্টুডেন্টস থ্রু অনলাইন? আমি ওই একটা পারছি না থেকে তাদেরকে বসেই রাখছি 3 মাস, যেটা ওই ভাই বললেন আইআর থেকে রশিদ ভাই। এখানে দেখেন যে এখানে কেন আমরা এদেরকে এই 3 মাস বসেই রাখতে হবে? কারণ আমাদের এক সফট স্কিল 21st সেঞ্চুরির একটা প্রাইম, কি বলবেন, স্কিল বলতে পারেন, প্রাইম লিস্ট অফ স্কিল। তাইলে এখানে আমরা এইগুলো তো ডেভেলপ করতে পারতাম এই সময়। আমরা প্রথম থেকেই কোনো একটা ধূম্রজালের মধ্যে আছে। তাহলে আমাদের যেটা সমস্যা সেটা হলো যে আমরা টাইমকে কেয়ার করি না, আমরা প্রসেসের সাথে অ্যাটাচ, সুতরাং ওইটাতেই থাকি। টাইম যে আমাদেরকে অনেক দূর নিয়ে আসছে আমরা খেয়াল করি না। আমাদের বোধহয় ওই জায়গাটা খেয়াল করতে হবে যে টাইম, যে কোনো মানুষও বুড়া হয়, সিস্টেমও বুড়া হয়, টেকনোলজিও চেঞ্জ হচ্ছে, এটা খেয়াল করে আমাদেরকে এগোতে হবে। সুতরাং অ্যাডাপ্ট করা ছাড়া কোনো উপায় নেই, আপনি ফিরে যেতে পারবেন না। আমি আবারও বলছি, যারা বসে থাকবে দে উইল বি দ্য লুজার, ফিরে যাওয়ার কোনো উপায় নেই, আপনাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, আপনারা এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ প্রফেসর মোস্তফা আজাদ কামাল স্যারকে তার বক্তব্য স্থাপন করার জন্য। এখন আমি মোটামুটি কনক্লুড সামারির জন্য সংক্ষিপ্তভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমার কথা শুনতে পাচ্ছেন? মাঝখানে তো আমি কেটে গিয়েছিল। শোনা যাচ্ছে মুকুল? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, এখন ঠিক আছে। হ্যালো হ্যালো। জি স্যার, শুনতেছি আমরা স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতেছি স্যার। জি 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 স্যার, আমি শুনতে পাচ্ছি না আপনাদের কথা। হ্যালো। জি স্যার, আমরা তো শুনতে পাচ্ছিলাম স্যার আপনার কথা। শুনতে পাচ্ছি না মুকুল। আচ্ছা স্যার, ঠিক আছে। আমার মনে হয় যে স্যারের একটু নেটে একটু সমস্যা আছে টেকনিক্যালি জন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি 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 শিওর। জি স্যার, আমরা জানি যে অনলাইন লার্নিং এর অনেক মিক্সড বেনিফিট আছে। ডেভেলপড কান্ট্রিতে দেখা যায় যে অনেক অ্যাসেসমেন্ট গুলো অনলাইনে করা হয়, যেমন অ্যাসাইনমেন্ট সাবমিশন, দেন হচ্ছে অনলাইন কুইজ নেওয়া হয় একটা টাইম লিমিট বা ডেডলাইন দিয়ে। কিন্তু আমরা এখনো দেখা যায় যে আমরা হার্ড কপি সাবমিট করি বাইন্ডিং করে স্যারদেরকে, বা কুইজ গুলো দিয়ে আমরা এখনো ফিজিক্যাল ক্লাসে। সো কিভাবে এই ব্লেন্ডেড লার্নিংটাকে আমাদের ইউনিভার্সিটি গুলোতে, পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে বেশি করে প্রমোট করা হয় স্যার? আমি জি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলম স্যার যদি অ্যাড করবেন কিছু। আচ্ছা স্যার বলুন। আচ্ছা, যেটা বলি যে হ্যাঁ আপনি বলেন, সমস্যা নেই, আমি পরেই বলি। জি জি মমিনুল স্যার বলেন। আসলে বিষয়গুলো কি যে আমরা শিক্ষা, দেখুন এই পৃথিবীটা আসলে গ্লোবাল ভিলেজ, আমরা মুখে মুখে বলি যে গ্লোবাল ভিলেজ, কিন্তু এই প্র্যাকটিসে আসলে গ্লোবাল ভিলেজে আমাদের আসলে এডুকেশনের যে ফ্রেমওয়ার্কে আমরা কোথায় আছি, আমরা কিন্তু অনেক অনেক পিছিয়ে আছি, যোজন পিছিয়ে আছি। এই যে ব্যাপার যে উনি যেটা বললেন যে আমাদের ছাত্ররা কিন্তু টিচারদের চাইতে অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এবং আমরা অনেক সময় শিক্ষকরা বলি যে ছাত্রদের এটা পারবে না, এটা পারবে না, ওইটা পারবে না। আমি মনে করি শিক্ষকের আসলে জ্ঞানের স্বল্পতার কারণে বা তার কাছে ইনফরমেশনের স্বল্পতা আছে, যার বা অনেক ইনফরমেশন, যার কারণে তিনি একটা জেনারেলাইজ করছেন, তিনি তার ব্যাপারে যে আন্ডারস্ট্যান্ডিংটা তিনি অন্য ব্যাপারে জেনারেলাইজ করছেন। এখন দেখেন যে সারা বিশ্বেই কিন্তু অনলাইন হচ্ছে, গুগল হচ্ছে, মুডল হচ্ছে, এবং আমরা দেখছি বাংলাদেশও প্রায়
10 থেকে 15 রকম মাধ্যম, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ক্লাসরুম টিচিং হচ্ছে। তো এখন যেটা হলো যে হার্ড কপি কেন দিতে হয় সেটা ওই স্যার বলতে পারবেন এবং ওই ইউনিভার্সিটি পলিসি বলতে পারবেন, কিন্তু হার্ড কপি দরকার, আমি মনে সফট কপিটা বেশি দরকার। আমাদের কেন সফট কপি দরকার? যখন একটা স্টুডেন্ট যখন লিখবে আমি কিন্তু সেই জিনিসটা আমি টার্নিটি সফটওয়্যার বা প্লেজারিজম ডিটেক্টিং সফটওয়্যার দিয়ে কিন্তু আমি সেটা দেখতে পারবো, দেখে কিন্তু চেক করতে পারবো যে তিনি কতটা প্লেরাইজ করেছে। হায়ার এডুকেশনের মেইন কাজটা কি? হায়ার এডুকেশন মেইন কাজ মেমোরাইজেশন না, আমি বারবার বলছি মেমোরাইজেশন না, মেমোরাইজেশন করে লেখার কথা না। তারা কোন একটা কমপ্লেক্স ইস্যু বা কোন একটা ইস্যু তারা সেইটা ক্রিটিক্যালি চিন্তা করবে, বিভিন্ন সোর্স থেকে পড়বে, রেফার করবে এবং উইদাউট প্লেজারিজম, ব্যাপারটা এরকম হবে এবং সেটা তারা রিটেনই জমা দেবে। কিন্তু আমার মনে হয় অনেক শিক্ষকরা কেন হার্ড কপি চান, যাতে হারিয়ে যাওয়া বা অমুক কিছু। আসলে হারিয়ে যাওয়ার ব্যাপার না, আমি জানি না ওনার, কিন্তু আমি মনে করি যে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো নেই মোস্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট অনলাইনে নেই। ইভেন আমার ঢাকা ইউনিভার্সিটি মুডল ব্যবহার করে না, আমার বিশেষ করে আমার আইআর করে না, আমি কিন্তু ফেসবুকের মাধ্যমেও কিন্তু তাদের অনেক কিছু নিচ্ছি, ইমেইলে নিচ্ছি, কিন্তু এগুলো ডকুমেন্টেড হচ্ছে। তো আমাদের যে দেশ হচ্ছে মুডলে যেতে হবে, ব্ল্যাকবোর্ডে যেতে হবে, যে ক্লাউড সিস্টেম যেগুলো আছে, এলএমএস আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমাদের সেগুলোতে যেতে হবে, সেইগুলো যেতে হবে। সুতরাং যারা আসলে মানে স্কিল মানে টেকনোলজিতে আসলে ততটা স্কিল না, তারাই কিন্তু হার্ড কপি নিচ্ছে, আমার যেটা একটা আন্ডারস্ট্যান্ডিং, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে রিটেনটা হওয়া দরকার এবং সেখানে কিন্তু প্লেজারিজম ডিটেক্ট করা আরো সহজ। এখন মাহবুব ভাই যদি কিছু বলেন। হ্যাঁ, রশিদ ভাই খুবই ভালো বলেছেন, কারণ আমি অনেককে দেখেছি আমার কলিগরা যখন একটা পেপার ওরা পড়ে তখন ওরা আগে প্রিন্ট দিয়ে নেয়, ওরা বলে যে আমার প্রিন্ট না দিলে পড়তে ভালো লাগে না। আমার আবার উল্টা হয়ে যায়, আমার কথা হচ্ছে যে প্রিন্ট দিব, এত কাগজ কোথায় রাখবো, আমি পিডিএফ পড়ি, ওখানেই নোট ডাউন করে রাখি। এবং এটাই কিন্তু মেইন ইস্যুস, যে অনলাইনেই কিন্তু এখন সাবমিশনটা হওয়া উচিত, কারণ আমি হার্ড কপিতে আমি প্লাজারিজম চেক করতেই পারবো না। আর আমি যদি এখন সফট কপিতে নেই, আমি কিন্তু প্লাজারিজম চেক করতে পারবো, আমি স্টুডেন্টকে ফিডব্যাক দিতে পারবো, স্টুডেন্ট ইচ্ছা করলে আমার ফিডব্যাকটা দেখতে পারবে, স্টুডেন্ট দেখতে পারবে যে কেন আমি তাকে একটা মার্কস কম দিয়েছি বা একটা মার্কস বেশি দিয়েছি, বা আমার কমেন্টস কি সেটা কিন্তু সে পরবর্তীতে সে তাকে ইমপ্রুভ করতে পারবে। আর এক্ষেত্রে যে আমাদের যদি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নাও থাকে, এখন তো গুগল যে প্ল্যাটফর্মটা, আমরা গুগল ক্লাসরুম, এটা তো সবার জন্য ইজি, যে কেউ ইউজ করতে পারে। গুগল মিট আগে আপনার জি সুইট অ্যাপ্লিকেশন ছাড়া ইউজ করা যেত না, কিন্তু এই করোনার সময় কিন্তু তারা গুগল মিট কিন্তু ওপেন করে দিয়েছে। একজন স্টুডেন্ট টিচার কিন্তু ইজিলি গুগল ক্লাসরুম ইউজ করে তার কিন্তু অ্যাসাইনমেন্ট নিতে পারে। আমি যখন 2014-তে বাংলাদেশে ব্যাক করলাম, তখন আমি দেখলাম যে আমার ইউনিভার্সিটিতে এরকম কোনো সুযোগ নাই, বাট আমি চাই যে আমার স্টুডেন্ট আমার ক্লাসে আসার আগে আমার কন্টেন্ট গুলো দেখে আসবে। এই জন্য আমি যেটা করেছিলাম যে আমি নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট বানিয়েছি, আমার সকল কন্টেন্ট ওখানে দিয়ে দেওয়া। আমি প্রথম দিন ছাত্রদের যে বলি, স্টুডেন্টকে যাই বলি, দেখো আমার কন্টেন্ট ওখানে আছে, তারপরে বলি যে তুমি তাহলে আমার ক্লাসে কেন আসবা। তো আমার কথা হচ্ছে যে তুমি কন্টেন্ট আমার আগে পাবা, কিন্তু ক্লাসে আসবা, কারণ ক্লাসে আমি নিশ্চয়ই এমন কিছু ডিসকাস করবো, এই জন্যই তোমাকে ক্লাসে আসতে হবে, বা অন্য কোনো রিজনেও তুমি ক্লাসে আসতে পারো। কিন্তু আমি বিলিভ করি যে আমার কন্টেন্ট গুলো স্টুডেন্টরা পেতে হবে, তাকে সফট কপি পেতে হবে। সো এই জন্য আমিও হার্ড কপি নেই, যেহেতু ইউনিভার্সিটির একটা মাধ্যম আছে, স্টুডেন্টরা অনেক সময় হার্ড কপি দিতে পছন্দ করে, কিন্তু আমি সাথে সাথে স্টুডেন্টকে বলি যে তুমি আমাকে সফট কপি দিবা, কারণ আমি সফট কপি দেখবো। আমি যেহেতু নলেজ ম্যানেজমেন্টের একটু কোর্স নেই, তখন আমি ওদেরকে বলি যে অবভিয়াসলি তোমাকে সফট কপি আমাকে দিতে হবে, না হলে আমি তোমার অ্যাসাইনমেন্টটা আমি নিব না, আমাকে দুই মাধ্যমেই তোমাকে অ্যাটলিস্ট দিতে হবে। কারণ এটা আমার জন্য দেখাটা ইজি, আমি বুঝতে পারি আমার অ্যাসেসমেন্টের কন্ট্রোলটা আমার কাছে অনেক বেশি থাকে হার্ড কপির চেয়ে। সো আমি জানি না, আমি রশিদ ভাইয়ের মতোই বলবো, যেটা আসলে পার্সোনাল ফ্যাকাল্টি এবং তার ইনস্টিটিউশনের যে পলিসি তার উপর নির্ভর করে। বাট আমার মনে হয় অ্যাসেসমেন্ট গুলো বা অ্যাসাইনমেন্ট গুলো অনলাইনে নেওয়াই এখন অনেক। জি 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 থ্যাংক ইউ প্রফেসর ডক্টর মাহবুব আলম স্যারকে। আসলে এটা বাস্তব কথা, আসলে অ্যাসাইনমেন্ট অবশ্যই সফট কপি নেওয়া উচিত এবং প্লাগরিজম টেস্ট করা উচিত। এবং যে সকল বিশ্ববিদ্যালয়ে ধরনের কোনো ট্রার্টিন সফটওয়্যার কোনো ব্যবস্থা নেই, সেই বিশ্ববিদ্যালয় অবশ্যই এখনকার এই যুগে 2020 সালে আইসা অবশ্যই তাদের এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা উচিত। আমি জানি অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো তারা ইন্ট্রোডিউস করেনি, এবং আমাদের জি শিওর ডক্টর একটু আস করব। এখানেই তো একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের ইউনিভার্সিটি গুলো আসলে প্রকৃত অর্থে আসলে ইউনিভার্সিটি কিনা সেটা নিয়ে একটা ডাউট আছে। অন্যভাবে আমি খুব বড় কথা বলে ফেললাম, আমি সরি। আমি হয়তো বাইরে না গেলে
আমি বাইরে না গেলে হয়তো তো আমার এই আই ওপেনিংটা হতো না, যদিও অনেকে বলবে যে সে বাইরে পড়াশোনা করে এখন বড় বড় কথা বলছে। হ্যাঁ, এইটাই তো আই ওপেনিং, যে ইনসাইট যদি আমার ডেভেলপ না করে। দেখেন, একটা ইউনিভার্সিটির যদি লাইব্রেরি যদি রিচ না হয়, যেখানে ইয়ে থাকবে, আমার একটা লগইন আইডি থাকবে, আমি যেখানেই থাকি সেখান থেকে কিন্তু আমি আর্টিকেল ডাউনলোড করে, মেটেরিয়াল ডাউনলোড করে পড়তে পারবো, সেখানে অ্যাক্সেস থাকতে হবে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি বলেন, আমি জানি না প্রাইভেট ইউনিভার্সিটি, কয়জনের আসলে আইডি গুলো আছে, কয়টা লাইব্রেরি ডিজিটাল যেখানে স্টুডেন্ট পড়তে, তারা কি করছে, গুগল যাচ্ছে, গুগল থেকে কপি পেস্ট করছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক, আপনাদের ইউটিউবে যদি দেখেন যে ঢাকা যে ইউনিভার্সিটি টিচারদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে শিক্ষকরা বলছেন যে এখন আমরা চোরাই মানে দেখে, মানে কি বলা যে সফটওয়্যার দিয়ে আমরা ডাউনলোড করে আমরা কাজ করছি। এটা কেন হবে? ইউনিভার্সিটি টিচারদের জন্য ইউনিভার্সিটি যদি তার রিসোর্স যদি এনশোর না করতে পারে, শিক্ষার্থীদের জন্য রিসার্চ এনশোর করতে না পারে, স্টুডেন্টরা কি শিখবে? তারা ওই পুরাতন, দেখেন এখন অনেক শিক্ষক আছেন, তারা ওই নীলক্ষেতে সে পুরাতন বইয়ের মতো সে চটি ব্যবহার করে তার ক্লাস নিচ্ছেন তাদের, এবং তারাই পলিসি মেকিং এ আছেন। তো সুতরাং তারা যদি পলিসি মেকিং এ থাকেন, তাদের কাছ থেকে আসলে ডিজিটালের ব্যাপারটা চিন্তা করা খুবই কঠিন। তারা এই লেবারটা নিতে পারবে না। এবং আমাদের রিসার্চে যেটা দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাসে শিক্ষকদের লেবারটা অনেক বেড়ে যাবে। প্রাইভেট ইউনিভার্সিটি যারা অনলাইন ক্লাস শুরু করেছেন, তাদের সাথে আমরা একটা রিসার্চ করেছি বেলটার পক্ষ থেকে, সেখানে আমরা দেখেছি যে শিক্ষকরা বলেছেন তাদের লেবারটা অনেক বেড়ে গেছে, রাত নাই স্টুডেন্টরা তাদেরকে নক করছে, তাদের মেটেরিয়ালস তৈরি করতে হচ্ছে, তাদের অনলাইনে দিতে হচ্ছে, তাদের সবসময় কানেক্টেড থাকতে হচ্ছে। এই কাজগুলো কি মনে হয় যে অনেক সিনিয়র টিচার, আমি জেনারেলাইজ করতে চাই না, অনেক সিনিয়র টিচার তারা যেতে চাইবে না, তারা অনেক ওদের না যেভাবে আছে সেভাবে তবু বেতন তো আসতে চলতেছে, ফিরতে খাচ্ছি, দাঁড়তে চলতে, হয়তো এরকম অনেকে মাইন্ডসেট হতে পারে। দুঃখজনক হলো আমার বলতে হচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি এই জিনিসগুলো, যে মানে পাবলিক ইউনিভার্সিটি হওয়া দরকার ছিল বাংলাদেশে লিড দেবে, যে কিভাবে বাংলাদেশে অনলাইন চলবে, কিভাবে পলিসি তৈরি হবে, সবগুলো তারা পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষকরা বলেন, এবং সেই জায়গায় ইউজিসি রোল দরকার ছিল। তাদের যে হেকেট প্রজেক্ট যে কোটি কোটি ডলারের যে টাকাগুলো তারা যে ব্যয় হয়েছে, তারা কি ধরনের সক্ষমতা তৈরি করেছে, যে সক্ষমতা যদি এই প্যান্ডামিক সিচুয়েশনে যদি কোনো কাজেই না আসে, এই সক্ষমতা আসলে অনেক প্রশ্নবিদ্ধ, অনেক প্রশ্ন করে। তা আমি মনে করব যে সত্যি এই ধরনের ব্লেমের দায়িত্ব মানে সময় না, এখন আসলে আমাদের ইমিডিয়েটলি কাজগুলো করা দরকার। আমাদের শিক্ষকরা আছেন, সিনিয়র প্রফেসররা আছেন, তারা আমাদের চাইতে অনেক বেশি জানেন, অনেক বেশি বিজ্ঞ। আমি মনে করি তাদেরকে আসলে দ্রুত কাজ করতে হবে, সরকারের কাছে চাইতে হবে আমার এই সমস্যা। দেখেন গার্মেন্টস লোকরা কিন্তু চেয়ে কিন্তু পেয়েছে, ব্যাংকের লোকরা পেয়েছে, যারা চেয়েছে তারা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছে। ইউনিভার্সিটিকে আসলে গভর্নমেন্টের কাছে চাই কিনা, নাকি বলি যা না আমার কিছু দরকার নেই, বরং আমি আপনাকে দিচ্ছি, এই ধরনের যদি মাইন্ডসেট হয়, তাহলে গভর্নমেন্ট মনে করবে যে না, দে হ্যাভ লট অফ মানি, সুতরাং তারা নিজেরাই তাদের সমস্যার সমাধান করবে। যেমন প্রাইভেট ইউনিভার্সিটি করছে, প্রাইভেট ইউনিভার্সিটি অনলাইনে গেছে, এর সাথে অর্থনৈতিক বিজনেস আছে। যদি তারা না যেত, তাহলে তাদের ব্যবসা বা তার শিক্ষা কার্য সব মুক্ত পড়ে যেত। এবং আপনি জানেন এসএসসি পরীক্ষা না হলে তাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ভর্তি হতে পারবে না, এটা তাদের একটা মাথা ব্যথা কারণ, যার কারণে অনেক শিক্ষক বেতন পাচ্ছে না, অনেক শিক্ষক তাদের জব নিতে ইনসিকিউরিটির মধ্যে রয়েছে। তো এখন পাবলিক ইউনিভার্সিটি এই সমস্যাগুলো নাই, পাবলিক ইউনিভার্সিটি তো বরং অনেক লিবারেল, এবং তাদের তো আরো সুযোগ সুবিধা বেশি। সুতরাং আমি মনে করি ইউজিসি তার সত্যিকার অর্থে তাকে এগিয়ে আসতে হবে, এবং তাদের মনের দিক থেকে চাইতে হবে। শুধু রিসার্চ করেই বলতে হবে না সক্ষমতা নাই, এই ধরনের কথা বলাটাও কতটা যৌক্তিক, আমি সেটা নিয়েও আমার মনে একটা অনেকেই প্রশ্ন করতে পারে। আমি থামছি এখানে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মমিনুর রশিদ স্যারকে। জি, এখন আমি পেয়েছি আমাদের ডক্টর নজরুল ইসলাম স্যার অলরেডি যুক্ত হয়েছেন। স্যার কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার জি, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আপনি যদি স্যার কনক্লুশনে কিছু শর্টলি। থ্যাংক ইউ। আসলে আমার মনে হয় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা সেখান থেকে একটু দূরে সরে গিয়েছি, কারণ কথা বললে তো অনেক কিছুই বলা সম্ভব। এবং আজকে যারা এখানে ডিসকাশন আছে তাদের মধ্যে মনে আমি সবচেয়ে, আমারই মনে হয় বয়স বেশি এর মধ্যে, এবং প্রফেসর মমিনুর রশিদের কথাগুলি হয়তো বা আমার এতেও যাচ্ছে। এনিওয়ে, তারপরও আমার কাছে মনে হচ্ছে যে ইস্যুটা আজকে আপনারা এখানে অবতারণা করেছেন, যে ই লার্নিং হাউ টু মেক ইট ইফেক্টিভ, দ্যাট ইজ রিয়েলি অ্যান ইস্যু অফ দ্য ডে। আজকে এটা কিন্তু ইস্যু, এটা এই 18 কোটি মানুষের ইস্যু। আজকে প্রত্যেক ঘরে ছেলেরা মেয়েরা লেখাপড়া করে, প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্ন
যে এই যে পড়ালেখা করছে এটা যে উদ্দেশ্যে স্কুলে গিয়ে পড়ালেখা করে যা শেখার জন্য সেটা শিখছে কিনা, পরীক্ষাটা যে দিচ্ছে সেটা ইন পার্সন পরীক্ষা দিলে যেভাবে হতো ট্রান্সপারেন্সি যেভাবে এনশিওর করা যেত, ফেয়ারনেস এনশিওর করা যেত, সেটা হচ্ছে কিনা, এরকম নানা রকম কোশ্চেন কিন্তু আমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। যেটা ডক্টর মাহবুব ঠিকই বলছেন যে শুরুতেই বলেছিলেন যে নেগেটিভ এক ধরনের ওরিয়েন্টেশন কিন্তু আমাদের মধ্যে কাজ করছে এবং দ্য ম্যাস পিপল অফ আওয়ার কান্ট্রি। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা কিন্তু এই পদ্ধতিতে ইউজ টু না, আমরা এই পদ্ধতি ইউজ টু না বিদায়, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছিলাম, আমরা জানি না বিদায় আমাদের মধ্যে এক ধরনের অস্পষ্টতা থেকে আজকে এর ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন আমাদের কাছে, এর ইফেক্টিভনেস নিয়ে প্রশ্ন, এবং আজকের আলোচনায় সেটা হয়তো কিছুটা হইলো কনফ্লিক্ট, কিছুটা হইলো দূর হতে পারে। এখানে আরো একটা কথা বলতে চাই যে টেকনিক্যাল এডুকেশনে পরীক্ষা কিভাবে হবে। দেখেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যেই কোশ্চেন করেছেন যে টেকনিক্যাল বুয়েটের এডুকেশনে পরীক্ষা কিভাবে নেব। তাহলে এটার দ্বারা কি বোঝা যায় যে ছাত্রটি বা যে লোকটি পরীক্ষা প্রশ্নটা করেছেন ওনার কাছে এটা ক্লিয়ার না, অর্থাৎ সার্ভিস রিসিভার এবং যা লার্নার এবং সার্ভিস প্রোভাইডার দুইজনের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হইতে হবে, এর ট্রান্সপারেন্সি ক্লিয়ার হইতে হবে, এর অ্যাকসেপ্টেবল হতে হবে। সেইখানে আমার মনে হয় কোনো গ্যাপ বা অস্পষ্টতা থাকতে পারে যেটা পলিসি মেকিং লেভেলে এটা দূর করা সম্ভব। যেটা প্রফেসর মাহবুব আরো একটা কথা বলছে যে আমরা অফলাইনে যেটুকু ট্রান্সফার করা যায় সেটুকু যদি আমি অনলাইনে করতে পারি তাহলে বাধা কোথায়? তাহলে তো আমার হয়ে গেল। সুতরাং অনলাইনকে আমি ব্যারিয়ার হিসেবে কেন দেখবো? এরপর প্রফেসর আজাদ তো সত্যিকার অর্থে অনলাইনেরই মানুষ, প্রফেসর সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় কথা বলে আসছেন। সো প্রফেসর আজাদ যে কথা বলছে যে লার্নারকে শেখানো যদি আমার মেইন উদ্দেশ্য হয় তাহলে দেখতে হবে আমি শিখাতে পারছি কিনা, সেখানে মাধ্যম তো কোনো ব্যারিয়ার হওয়ার কোনো মানে নাই, এবং যে মাধ্যমে আমি বেশি ছাত্রছাত্রী বা বেশি ইনপুট আমি দিতে পারছি, বেশি ইফেক্টিভনেস আমি করতে পারতেছি, সেই মাধ্যমটাই তো ভালো হবে। এবং একটা গবেষণা আমি আজকে দেখতেছিলাম, এই বাংলাদেশের এক গবেষণায় দেখা গেছে যে ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অনলাইন অ্যাডভান্টেজের সংখ্যা বেশি। ডিসঅ্যাডভান্টেজ মেবি কনসার্ন উইথ দ্য ইন্ডিভিজুয়াল, ছাত্র রিলেটেড কিছু অসুবিধা আছে, তাদের অ্যাক্সেস প্রবলেম আছে, তাদের হয়তো অনেকের স্মার্টফোন নাই, তাদের হয়তো ইন্টারনেট কানেকশন পাচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচারের সাথে জড়িত কিছু প্রবলেম আছে। টিচারের ক্ষেত্রে আছে হয়তো টেকনোলজি ব্যবহার করতে তারা কমফোর্টেবল, তারা কারণ আগে করে নাই, যেটা আপনারা সবাই বললেন যে যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যায় ডেফিনেটলি যেটা 3 দিনে ছাত্ররা পারবে সেটা টিচার 1 ঘন্টায় পারবে। সো এই বিষয়গুলি যদি অ্যাড্রেস করা যায় তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো পদ্ধতি হতে পারে যার মাধ্যমে মিলিয়ন বিলিয়ন লোকের মাধ্যমে কানেক্ট করা সম্ভব। আমরা আসলে আমাদের কালচার একটা ম্যাটার, আমরা যেভাবে ইউজ টু সেইখান থেকে আমরা নতুন কোন পদ্ধতি বা চেঞ্জ, আমরা যে বলি চেঞ্জ যখন একটা আসে তখন মানুষ নিতে চায় না, তখন বিভিন্ন রকম বাধা মানুষ মনে করে যেটা মানে যেটা আসলে কি হবে না হবে, এই ধরনের একটা বাধা কিন্তু মানুষের মনে আসে, যে কারণে তারা এটা রেসিস্ট করে। পরিস্থিতি এখন এমন যে এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আজকে আর সুযোগ নেই। এখন যদি আমরা যে কথা প্রফেসর মমিনুর রশিদ বলছিলেন যে এই যে 4 মাস তো চলে গেল সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, এরপর আর কত মাস বসে থাকবেন সেটা একটা প্রশ্ন। এরপর তো ছাত্রছাত্রীরাই বলবে আমাদের ক্লাস নেন। এটা পরিস্থিতি আসলে আমাদেরকে এইটা করতে যেমনি বাধ্য করেছে, পরিস্থিতি আমাদেরকে এটা অ্যাডাপ্ট করতে বাধ্য করবে, এবং এর আপনি মডালিটি বলেন, এর মেথড বলেন, এর প্রসিডিউর বলেন, এর ট্রান্সপারেন্সি বলেন, এর ফেয়ারনেস বলেন, এই সব কিছুই কিন্তু পরিস্থিতির কারণে হয়তো আমাদের সামনে একদিন ক্লিয়ার হবে। আর প্রফেসর ডক্টর মমিনুর রশিদ আরেকটা কথা বলছেন যে ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন স্কিল, প্র্যাকটিক্যাল ইভ্যালুয়েশন, এইগুলি নিয়েও মানুষের প্রশ্ন থাকতে পারে। তবে আমি বলবো আপনারা যারা আইইআর এ যারা আছেন, আমার মনে হয় আপনারা তো এই বিষয়ে স্পেশালাইজড, এই যে মডালিটি গুলো আমরা বের করতে পারি কিনা যে টিচিং এর ইফেক্টিভনেস অনলাইনে কিভাবে বাড়ানো যায়, হোয়াট ক্যান বি ডান, হোয়াট অ্যাবাউট দ্য modality, which modality can help us to be more and more effective। তারপর আরেকটা হইতে পারে যে অ্যাসেসমেন্ট একটা বিরাট ব্যাপার, ইভালুয়েশন, সেই ইভালুয়েশনটা কিন্তু আপনারা জানেন যে আপনারা ইউজিসির কথা বলেছেন, ইউজিসি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সেই অ্যানাউন্সমেন্টটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অ্যানাউন্সমেন্টটা তারা দিয়েছেন সেখানে আছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই স্প্রিং সেমিস্টারে অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি, ভাইবা
আবার বলছেন যে ভিডিও ডিভাইস অনলাইন অবস্থায় ভার্চুয়াল প্রেজেন্টেশনের যথাযথ স্বচ্ছতা ও মান নিশ্চিত করে মূল্যায়ন সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা যেতে পারে ফাইনাল পরীক্ষার। ওখান থেকে কিন্তু এরকম একটা অর্ডার আসছে। অর্থাৎ এখানে কিন্তু মূল্যায়নটা কিন্তু একটা ম্যাটার, মূল্যায়নটাই কিন্তু বিষয়, যে আমরা কিভাবে মূল্যায়ন করছি এইখানে কিন্তু কোশ্চেন করার সুযোগ আছে। কিন্তু কোন ভাবে মূল্যায়ন করলে মানে এই প্রশ্নটা মিনিমাম হবে অথবা থাকবে না, সেই পন্থাটা কিন্তু আমাদের সামনে এখনো আসে নাই। আমরা এখনো কিন্তু ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা কিন্তু আছি। সুতরাং আমাদের এই ইফেক্টিভনেস, এই অনলাইন এডুকেশন বা ই লার্নিং এর ইফেক্টিভনেস, টিচিং লার্নিং প্রসেসের আমাদেরকে ইমপ্রুভ করা প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের সক্ষমতা আছে কিনা। আমাদের সক্ষমতা নাই এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনারা যারা অনেক সিনিয়র প্রফেসরদের কথা বলেন, সিনিয়র প্রফেসর আছে টেকনোলজি বিমুখ, এটা কিন্তু বলা যাবে না। তাদের হয়তো এটা অ্যাডাপ্ট করতে একদিনের জায়গায় 2 দিন লাগতে পারে, বাট এখনকার এই সমাজের সিনিয়র জেনারেশন কিন্তু টেকনোলজি বিমুখ না। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি কিন্তু সিনিয়রদের প্রতি রেসপেক্ট বলছি। আমি বলছি যে কিছু সিনিয়র, আমি বলছি যে হয়তো যে জিনিসগুলো যে তারা অনেক সময় ভয় পান স্যার, একটু বাংলাদেশের কালচারে যেটা আছে কি নতুন যে কোনো জিনিস আসলে আমরা একটু ভয় পাই স্যার। দেখেন যখন ইন্টারনেট এসছে, যখন আমার মাল্টিমিডিয়া আসছে, তখনও কিন্তু এক ধরনের ইয়ে আছে। তো সিনিয়রদের চাইতে জুনিয়ররা কিন্তু অনেক বেশি তারা অ্যাডাপটিভ, মানে দ্রুত নিতে পারে। আমার ছাত্ররা কিন্তু তাড়াতাড়ি নিতে পারে, এটা কিন্তু আমি বোঝাতে চাইছি। আমি বলছি না যে আমার সামনে যেমন আপনার স্যার 2জন স্যার আছেন, আপনারা অনেক টেকনোলজি নিয়ে ভালো জানেন, ওপেন ইউনিভার্সিটি ভালো জানেন, অনেক সিনিয়র শিক্ষকরা তারা টেকনোলজি আমাদের চাইতে অনেক বেশি ভালো জানেন। তো এখন এটা স্যার মাহবুব স্যার যেটা বললেন যে একটা জিনিস আমার যেটা মনে হয় আমাদের শিক্ষকদের বা পলিসি মেকিং যারা আছেন তাদের আসলে অ্যাটিটিউডটা পজিটিভ একটু হতে হবে। তারা পজিটিভ না তাও না, তারা আরো একটু পজিটিভ হতে হবে যে উই হ্যাভ টু গো এবং ইমিডিয়েটলি উইথ প্রিপারেশন। স্যার আমি সরি ইন্টারাপ্ট করার। ইউ আর ভেরি কারেক্ট। টেকনোলজি সম্পর্কে আমি একটা কথা বলি যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন কিন্তু আমরা টাইপ রাইটার সহ, টাইপ মেশিন অপারেটর সহ হলে আমরা ইন্টার্নশিপ রিপোর্ট তৈরি করেছিলাম, টাইপ করেছিলাম। কিন্তু যখন কম্পিউটার আসলো তখন আমাদের মধ্যে এই প্রশ্ন আসছিল যে এই লোকগুলোর চাকরি কি হবে। কিন্তু সেই নীলক্ষেতে সেই একই লোকগুলো কিন্তু আছে এবং তারা কিন্তু সেই মানে টাইপ রাইটার থেকে কিন্তু কম্পিউটারে কিন্তু শিফট করছে। এটা করা যাবে না, এটা কিন্তু ঠিক না, এটা করা সম্ভব। তারাই কিন্তু এই কাজটা করছে। সুতরাং আমাদের এখানে দেখতে হবে যে চেঞ্জটাকে আমরা কিভাবে রিসিভ করছি কিনা, অর্থাৎ মাইন্ডসেট এখানে একটা বিরাট ব্যাপার। অ্যাজ এ হোল মাইন্ডসেট যে আমরা চেঞ্জটাকে আমাদের গ্রহণ করতে হবে এবং ফাস্টার আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। এটা যত স্লো আমরা অ্যাডাপ্ট করব তত আমাদের ক্ষতি বাড়বে, বই কমবে না। সুতরাং এই মাইন্ডসেট একটা ব্যাপার। আর যে কথাটা আমি বারবার বলতে আছি সেটা হচ্ছে যে এখনো কিন্তু ভীতি, আমরা যে পরীক্ষা নিলাম, অনলাইনে পরীক্ষা নিচ্ছে ছাত্রদের ইত্যাদি, ছাত্ররা প্রচন্ড রকম প্রেসার ফিল করছে। অনেকেই প্রেসার ফিল করছে, স্যার এত পরীক্ষা, এত পড়াশোনা বেশি, টিচার প্রেসার ফিল করছে, অনেক কিন্তু ইনপুট অনেক বেশি দেওয়া হচ্ছে, যেটা ক্লাসরুম এডুকেশনের মাধ্যমে কিন্তু আরো কম যায়। সেটা কিন্তু একটা ব্যাপার। সেজন্য আমি বলছি যে আমাদের যে মোডালিটি বা প্রসেসটাকে আসলে আইডিয়ালিস্টিক প্রসেসটা কি, যেহেতু আমরা আগে প্র্যাকটিস করি না, সেই প্রসেসটা আসলে আমাদেরকে গবেষণা করে এবং এক্সপেরিমেন্ট চালিয়ে আমাদের প্রসেসটাকে বের করতে হবে, সো দ্যাট আমরা এটার সাথে দ্রুত অ্যাডাপ্ট করতে পারি এবং এর ফেয়ারনেস নিয়ে যেন আমাদের যারা স্টেক হোল্ডার, যারা লার্নার, তারা যেন কোনো দিক থেকে যেন কোনো কমপ্লেন করতে না পারে। সুতরাং আমাদের সক্ষমতা অতি দ্রুত বাড়িয়ে আমরা যদি এই ব্যবস্থার সাথে আমরা মানে ইউজড হতে পারি, তাহলে এর সুফল আমরা খুব শীঘ্রই পাবো। এবং এটা আমাদের এট দি সেম টাইম মনে রাখতে হবে, এর বাইরে কিন্তু ব্যবস্থা আর কিন্তু কোনো ব্যবস্থা মনে হয় না আগামী 1-1.5 বছরের মধ্যে এই যে এর যে ইম্প্যাক্ট বা এইটার যে কি বলে ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের কোভিড-19 এর থাকবে। সুতরাং আমরা কি বসে থাকবো? বসে না থেকে এই আমাদেরকে ন্যাচারাল যে আমাদেরকে যে বাধ্য করা হয়েছে ন্যাচারালি, এখন আমাদেরকে যত দ্রুত অ্যাডাপ্ট করে আমরা এই সিস্টেমের সাথে ইউজড হতে পারবো তত আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের তত সক্ষমতা বাড়বে এবং আমরা স্কিলফুললি এবং ইফেক্টিভলি আমরা লার্নারকে আমাদের সেই যে জ্ঞান শিক্ষা দিতে চাই সেই শিক্ষাটা আমরা দিতে পারবো বলে আমি মনে করি। তবে বাধা অনেক রকম বাধা বলছেন, পলিসি মেকিং লেভেলে হুটহাট তো পলিসি করা যায় না, একটু হয়তো স্লো হতে পারে। আমার বিশ্বাস পলিসি মেকিং এ যারা আছেন ইনক্লুডিং ইউজিসি এবং অন্যান্য সবাই এগিয়ে আসবেন এবং এটা দ্রুততার সাথে যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি তাহলে কিন্তু
আমাদের এই যে এখন যে একটা অচল অবস্থা লার্নিং টিচিং লার্নিং, এটা যে এখন এক ধরনের অচল অবস্থা, মেজরিটি স্টুডেন্ট এখন কিন্তু আউট অফ দা লার্নিং প্রসেস, বাইরে আছে, তাহলে তাদেরকে এই প্রসেসের মধ্যে ইনক্লুড করা যাবে এবং আমাদের ক্ষতি কম হবে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে। আসলে আমাদের এখন আমাদের যে সিচুয়েশনে আসছে এটা আসলে বাস্তবায়ন করতে হবে। এটা আসলে কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। এখন আমাদের যে করোনাকালীন যে সময়টা আসছে, কারণ আমরা জানি না, বড় বড় সায়েন্টিস্টও গবেষণা করে দেখেছে আসলে এটি কবে দূর হবে এক্স্যাক্টলি এটা মানুষ জানে না। তো এত এই কিছুর মধ্যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করা যাবে না। আমাদের আজকের বাংলাদেশের যে সমস্যাগুলো অনলাইন বা ই লার্নিং এর এইসব ক্ষেত্রে, টিচিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে সলিউশন করতে হবে। এবং আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্পেশালি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলতে চাই যে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অসচ্ছল ছাত্র ছিল তারা অ্যালামনাই তাদের হেল্প করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন হেল্প করেছে, ডিপার্টমেন্ট থেকে হেল্প করেছে। সুতরাং এই লার্নিং এর ক্ষেত্রে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা প্রত্যেকটি কর্তৃপক্ষ যদি সজাগ হয়ে তাদের একটি প্রপার লিডারশিপ রোল প্লে করে, আমাদের সকল ছাত্রছাত্রীরা কিন্তু এটা এডুকেশনের মধ্যে যেতে পারবে। আর আরেকটি বিষয় যেটি খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটি শিক্ষা, যেহেতু শিক্ষা আপনি এটাকে কখনোই বন্ধ করতে পারবেন না। আর এই বন্ধ না, যেহেতু এটা কি চলমান রাখতে হবে, সুতরাং তাদের চাকরি জীবনের ক্ষেত্রে দেখেন বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই দেখা গেল যে তাদের বয়স 28 বছর হয়ে গেছে, তাদের শিক্ষা ব্যবস্থা আপনি বন্ধ করে রাখছেন, তো তাদের চাকরির বয়সের একটা কিন্তু অনেক সময় ব্যাপার স্যাপার আছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো অবশ্যই মানবিক। বাট আমরা যদি ফিজিক্যাল ক্লাসও নিতে যাই, আমরা ফিজিক্যাল ক্লাস কিন্তু কখনোই 100% স্টুডেন্ট কিন্তু আসে না, সব 10% কিন্তু ফ্র্যাকশন এটা থাকেই, এটা স্ট্যাটিস্টিক্যালি এরর। সুতরাং এইটাও একটা সিস্টেম, হয়তো একটু এদিক ওদিক থাকতে পারে। তো এটাকে আপনাকে, যেটা আজকে অনেক বক্তাই বলেছেন, যে আসলে এটাকে অ্যাপ্লিকেশন করে যে বাধাগুলো আসবে, সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলো সলিউশন করেই আমাদের কিন্তু আগাতে হবে। আমরা মনে করি এতক্ষণ আমরা খুবই একটি ফলপ্রসূ আলোচনা করেছি, এবং আমরা ডেফিনেটলি আমরা আগামীর বাংলাদেশ অবশ্যই একটি, যেহেতু ডিজিটাল বাংলাদেশের পথে যাচ্ছি, সেই ডিজিটাল বাংলাদেশের একটি শক্ত প্ল্যাটফর্মই হবে আজকের এই অনলাইন শিক্ষা কার্যক্রম। এবং এই বিষয়ে ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি বিদায় করছি। আর দেখা হবে কোনো পরবর্তী সময়ে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।